নমস্কার। আমি দেবশ্রী বন্দ্যোপাধ্যায়। আমরা চলে এসেছি ট্রাম লাইনের আরেকটা নতুন পডকাস্টের পর্ব নিয়ে। আহ, আজকে আমাদের সাথে যিনি আছেন, আহ, তার কথা বলতে গেলে আমার খুব সমস্যা, কারণ আমরা বাঙালিরা ছোটবেলা থেকে নানান দাদাদের হাত ধরে বড় হই। কখনো টেনিদা, কখনো ফেলুদা, কখনো ঘনাদা। প্রত্যেক বাঙালির জীবনে একজন দাদা থাকেন, যাদেরকে দেখে স্কুল, কলেজ, অফিস জীবনে সে হয়ে বড় হয়। তো আমার বলতে দ্বিধা নেই, আমার জীবনে সেই দাদা স্কুলের সময় থেকেই, যার পিছু পিছু আমি ঘুরে বড় হয়েছি, আমরা ঘুরে বড় হয়েছি, বা আমাদের প্রজন্ম ঘুরে বড় হয়েছে তাদের পেছনে পেছনে, তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার পরিচিত শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্যদার টেনিদার পর হচ্ছে অনিদা। অনিন্দ্যদার কথা নতুন করে বলার তো কিছু নেই, আমরা সবাই জানি অনিন্দ্যদার কাজকর্মে আমরা বড় হয়েছি, আমাদের প্রজন্ম বড় হয়েছে, একাধিক প্রজন্ম তার পরবর্তীকালে। কিন্তু গত 2-3 দিন ধরে না আমি অনিন্দ্যদার বাড়িতে এসেই বলছিলাম যে নানান স্মৃতি মনে পড়ছিল। আমি যখন প্রথম কলেজে ভর্তি হই, অনিন্দ্যদাকে জিজ্ঞেস করে, অনিন্দ্যদা বলে যে খুব ভালো ক্যাম্পাসটা। আমি যখন প্রথম চাকরি জয়েন করি, অনিন্দ্যদা বলে যে আস্তে আস্তে সব ভালো লাগবে, অফিস টফিস কেমন হয় ইত্যাদি, সেগুলোর বিষয়ে অনিন্দ্যদার পরামর্শ। এমনকি আমাদের অফিসের বাড়িটাও ছিল অনিন্দ্যদাদের প্রথম চাকরি জীবনের বাড়ি। এরকম নানান স্মৃতি জীবনের অলিতে গলিতে ছড়ানো ছিটানো, সেগুলো নিয়েই আমি গত 2-3 দিন কাটাচ্ছিলাম। আজকে অনিন্দ্যদার কাছে যখন এলাম, ইনএভিটেবলি আমাদের ট্রাম লাইনে অনিন্দ্যদা 15 বছর আগে আমাদের এই যে প্রথম সংখ্যা, তাতে অনিন্দ্যদার একটা ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউটার একটা অংশ আমি আজকে পড়েই তাই অনিন্দ্যদার সাথে কথা শুরু করব। সেটাও ছিল ট্রাম নিয়েই কথা, অনিন্দ্যদার জীবনের ট্রাম নিয়ে নানান ক্ষেত্রে। তাতে একটা জায়গায় ইন্টারভিউতে অনিন্দ্যদা বলছেন যে ট্রামের লাইন ধরে মন খারাপ বুকে শেষ কবে হেঁটেছি মনে নেই, তবে একটা ব্যাপক ট্রাম রাইড আজীবন মনে থাকবে। ওটাই আমার শেষ সবচেয়ে আনন্দের ট্রাম চড়া। আমার স্বপ্নের ট্রাম রুট ময়দানের ওপর দিয়ে যাওয়া ট্রাম লাইনটা। কলকাতা কতটা সবুজ, কতটা সুন্দর, কতটা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এই শহরে, আপনাকে জানাতে পারে একমাত্র ওই ট্রাম লাইনটা। সুযোগ পেলেই কলেজ লাইফে ওই রুটে ট্রাম চড়তাম খুব। ভাঙা প্রেম, খারাপ রেজাল্ট, রোজকার একঘেয়ে মন খারাপ উড়িয়ে দিত ওই রুটটা। কত মন কেমন হাওয়া আর কত মন ভালো আলো দিয়ে তৈরি সেই রুট। আজও আমায় যদি কেউ ট্রাম চড়তে বলে, আমি এই সন্ধ্যেতেই বেছে নেব ময়দান খিদিরপুর রুটের ট্রামগুলোকেই। মাঝে মাঝে ভেবে অবাক লাগে সেই রুটের ট্রামগুলো চড়া হয়নি প্রায় 8-9 বছর, অথচ আমার অফিস থেকে মিনিট 15 হাঁটলে এই রুটটা পাওয়া যায়। কিন্তু সেই ভালোবাসার সময়গুলো থেকে অনেকটা পথ হাঁটতে হয়, যখন কোনো কাজ ছিল না। বিকেলবেলাগুলো বিকেলবেলার মতোই ছিল, অ্যাশট্রের তলায় চাপা পড়ে যায়নি। তো আমাদের জীবনে বিকেলবেলা বলতেই অনিন্দ্যদার কথা আমরা চিরকাল মনে করেছি। কেন করেছি সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। অনিন্দ্যদার গান, অনিন্দ্যদার লেখা, অনিন্দ্যদার সিনেমা যত বড় হয়েছি আমাদের জীবনের অংশ হয়ে গেছে, আমাদের শরীরের অংশ হয়ে গেছে বললেও ভুল হয় না। এই কলকাতায় আমাদের জীবন, আমাদের প্রজন্ম সবটাই কৃতজ্ঞ অনিন্দ্যদার কাছে। অনিন্দ্যদা, এই সূত্রেই আমি তোমার কাছে যেতে চাইবো। শুধু আরেকটা কথা আমার না বলে পারছি না, আজকে 23শে এপ্রিল, আজকে বাঙালি জীবনে সত্যজিৎ বাবু চলে যাওয়ার দিন, এবং একই সাথে তোমাকে চাই কবির সুমনে রিলিজ করার দিন। যে সুমনকেও কিন্তু আমরা অনেকটা চিনেছি তোমাদের হাত ধরে, তোমার হাত ধরে, চন্দ্রবিন্দু এবং অবশ্যই তুমি। তো আজকে একটু সুমনদার সেই দিনটা তুমি উপস্থিত ছিলে, তুমি বলছিলে, একটু যদি সেই কথা তুমি আমাদের বলো আর কি। সত্যজিৎ রায়কে তো কখনো দেখিনি, মানে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু চোখের সামনে জলজান্ত একটা নতুন কিছুকে গড়ে উঠতে দেখা, সেটা আমাদের সুমন চিনিয়েছিল। মানে ওইরকম একটা কাল ভৈরবের মতন এসে দাঁড়ানো, এবং যেভাবে মঞ্চে উনি দাপিয়ে গান গাইতেন, গানগুলো তো বটেই, তার সঙ্গে পরিবেশনা, যে একটা মানুষ এভাবে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে, এভাবে কিবোর্ড বাজিয়ে তার গানগুলোকে নিয়ে আসছে, এবং সমসাময়কে যেভাবে উনি পাকড়ে ধরলেন। সুমন একটা গান আছে না, যে সময়টাকে কামড়ে ধরো, তো সেরকম ভাবে কিন্তু সুমন কামড়ে ধরেছিলেন আমাদের। আমি যেহেতু আজকের দিনটার কথা, তোমাকে চাই রিলিজের কথা বা মনে পড়ছে যেটা, তোমাকে চাই রিলিজ হয়েছিল কলাকুঞ্জে। আচ্ছা আচ্ছা। তো কলাকুঞ্জে তার আগে আমি সুমনের একটা অনুষ্ঠান দেখেছিলাম। আমি, আমার এক বন্ধু সুপর্ণা আর বিপ্লব, ওরা দুজনেই সায়েন্স কলেজে পড়তো। তো সায়েন্স কলেজে ওরকম ঘোরাঘুরি করছি, এটা ওই নিরুদ্দেশে লিখেও ছিলাম। সেখানে হঠাৎ শুনলাম সুমন চট্টোপাধ্যায় বলে একজন গান গাইবে। তো আমাদের তখন তো ওই আর কি কাজ কম, আমরা গান
শুনতে শুরু করলাম। তার আগে একটা সুমন সম্বন্ধে শুনেছিলাম কারুর কাছে, যে অসাধারণ সব গান উনি মানে সঙ্গে করে নিয়ে এসছেন বিদেশ থেকে। ওই গান শুনেই ফ্যান হয়ে যায়। তো তখনও সুমন, আমি বলছি, আপামর জনসাধারণের হয়নি, একটু একটু ওই কিছু কিছু মানুষ শুনছে। তো যখন শুনলাম ওনার অ্যালবাম বেরোচ্ছে এবং সেটা HMV একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানে কার্ড জোগাড়ের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। একটা খুব পুরনো সূত্র ধরে একজন HMV তে করে আমার এক দাদা, বাবু দাদা, তাকে ধরে তাকে আমি গিয়ে বললাম যে এরকম আমার বন্ধুরা যাবে, কিছু পাস লাগবে। সে তখন আমায় জিজ্ঞেস করছে, আচ্ছা ইনি কে বলতো? আমার কাছে আরো 2-3টে এরকম রিকোয়েস্ট এসছে, এনার কি খুব অন্য রকমের গান? আমি বললাম হ্যাঁ, খুব আলাদা গান, মানে যে গান আমরা কখনো শুনিনি। তো আমার মনে আছে আমি, চন্দ্রিল, প্রজিত দা, এরকম বোধহয় আরো 4-5 জন আমরা ওই কলাকুঞ্জের অনুষ্ঠানটায় গিয়েছিলাম। কলাকুঞ্জে এমনি আসন সংখ্যা কম, ছোট। সাকুল্যে ওখানে লোক ছিল খুব বেশি হলে 100 কি 120, তার বেশি নয়। কিন্তু সেই অনুষ্ঠানটার মানে বিশেষ দিক হচ্ছে যে তোমাকে চাই প্রকাশিত হলো, সেটার আমি একটা ইতিহাসের আমি সাক্ষী হয়ে রইলাম। আর ওই অনুষ্ঠানে হাজির ছিলেন সুমনের বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আর তার সাথে ছিলেন সুমন আরো একজনকে, যাকে মানে তার ওই আর কি বাবার আসনে বসিয়েছিলেন, রবি কিচলু, যে মানুষটা না থাকলে আজকে সুমনের গান বাঙালি শুনতে পেত না। তো আমার মনে আছে ওনাদের দুজনের জন্যই সুমন বলেছিলেন যে এরকম মঞ্চে উনি কথা বলে থাকেন যে আজকে বাবা এসেছেন অনুষ্ঠান শুনতে, আমার মানে অ্যালবাম এরকম ভাবে বেরোচ্ছে। তো এটা আমার কাছে একটা খুব স্মরণীয় মুহূর্ত। আমি একটা গান লিখেছি, সেই গানটা নতুন গান, আমি শোনাবো। ওই প্রথম তিনি বৃদ্ধ হলেন গাইলেন, বনস্পতি ছায়া দিলেন, ছায়া দিলেন। তো একই সঙ্গে একটা বনস্পতি ছায়া দিলেন, সেটাও যেরকম একটা বাবার প্রতি তার শ্রদ্ধার্ঘ, আবার একই সঙ্গে ওই কোন বনস্পতি বড় হচ্ছেন তার বীজটা যেন বপন হলো এই কলাকুঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটা খুব মেমোরেবল, মানে ওটা কোনো সময় ভুলে যাওয়ার নয়। আমার নিজের, আমি যে গান কোনোদিন গাইতে আসবো বা দলবল মিলে সত্যি চন্দ্রবিন্দু এইভাবে একটা জায়গা আসবে, তার পিছনে কিন্তু সুমনের আশা, সুমনের গান গাওয়া এবং ওই অনুষ্ঠান, এই সবগুলোর একটা খুব বড় ভূমিকা আছে। একদম 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 একদম। মানে মানে এই কথাতেই মনে পড়ছে যে মানে ইনফ্যাক্ট তথাটা আসতে পারলো না, কিন্তু তোমাদের এই বালাইশাঠে তুমি গিয়েছিলে গানওয়ালা, আমার মনে পড়ছে, এবং সেখানে ইউটিউবে আছে, এবং সেখানে তুমি একটা অসাধারণ কথা বলেছিলে। তখন সুমন 60 বছরের সবাই পা দিচ্ছে, তুমি বলেছিলে যে সুমন পা দিলেন 60-এ এবং আমাদের হাত থাকলো সুমনের পায়ে, এরম এরম বলেছিলে, প্রণাম থাকলো সুমনের পায়ে বলে তুমি গানওয়ালাটা গিয়েছিলে। ইউটিউবে আছে ওটা, মনে আছে, মনে আছে। মানে এই যে তুমি 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 যে জায়গাটার কথা বললে, সেই জায়গাটার কথা একটু পাঠক, আমি আমাদের শ্রোতাদের কাছে, দর্শকদের কাছে একটু পড়ে শোনাতে চাই। তোমার নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার একটা জায়গায় সুমনকে নিয়ে তুমি লিখছো 4টে লাইন, অসামান্য। লেখাটা শেষ হচ্ছে এভাবে যে অনেক দূরে কোথাও ঘন্টা বেজে ওঠে, জনতার হাতে হাতে বিলি হয় মন খারাপের ডাক টিকিট, গঙ্গার ধারে ঝিম মেরে যায় মেঘলা বিকেল, কলেজ ছুটি হয়ে যাওয়ার পরও আমরা বসে থাকি ছড়িয়ে ছিটিয়ে, রাস্তা পার হয়ে যায় অন্ধ ভিখিরি, তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসে বাবা, গড়ের মাঠ থেকে ভেসে আসে কুচকাওয়াচের শব্দ, অনেকদিন পর মেয়েটি হ্যাঁ বলে ছেলেটিকে, ফুটপাতে জ্যোৎস্না লাগে, তখন দূরে কোথাও 2-1 পশলা সুমন হচ্ছে। অসামান্য, অসামান্য। তোমার এই লেখাটা আমাদের মানে এই লেখাগুলো তো মানে যখন বেরোচ্ছে একের পর এক, মানে আমরা পাগলের মতন, এবং তোমাদের রোববার পড়ছি এবং তোমার সম্পাদকীয় পড়ছি, তখন ঋতুপর্ণ ঘোষ সম্পাদক। তো মানে আমার তোমাকে যেটা মানে আমি ভাবছিলাম, তোমাদের যে গানগুলো সবাই শুনেছে, আজকে সারা পৃথিবী শুনেছে, সে গানগুলো যখন সদ্য সদ্য তোমরা প্রকাশ করছো, আমরা কিন্তু সেই অল্প বয়সে সেগুলো সবাই সবাই শুনছি, এবং মানুষের জীবন, আমাদের সংস্কৃতি জগৎ, এগুলো নিয়ে আমাদের কিছু ধারণা নেই। আমরা শুধু চন্দ্রবিন্দু অনুষ্ঠানে যেতাম, এবং তখন সুমনের অনুষ্ঠানে আমরা ভালো করে যাওয়া শুরু করি, কিন্তু তোমাদের অনুষ্ঠানের হাত ধরে কিন্তু এই পুরোটা আমরা জানছি, চিনছি। এবং আমার বলতে আজকে যেটা বারবার করে আমার হন্ট করছিল, যে তোমার কিছু গান আমরা খুব শুনতে চাইতাম, যেমন তোমার অফিস টাইম গানটি, বা ধরো দুপুরের খামোখা খেয়াল, মানে যে গানগুলো হয়তো তখন অত মানুষ শোনেননি, কিন্তু তোমার খুব ব্যক্তি জীবনের সাথে লেগে আছে গানগুলো। এই যে গানগুলোর মানে মধ্যে আমরা বড় হয়ে উঠছি, তারপরে তোমার 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 অফিস টাইম, দুপুরের খামোখা খেয়াল, তারপরে তোমার আর অসংখ্য ব্যক্তিগত, তারপরে তোমার আমাকে নাও, এই গানটার কথা আমার মনে পড়ছে,
এই গানগুলো আমাদের বারবার করে না নানানভাবে একটা অন্য জীবন, অন্যরকম লেখালেখি, অন্য সংস্কৃতি জগৎ, অন্যরকম শিল্পকলা, এগুলোর হাত ধরে নিয়ে যাচ্ছে অজান্তেই। আমরাও বুঝতে শিখছি, বড় হয়ে উঠছি, আমাদের কলেজ জীবন এগোচ্ছে, এবং আমরা ফিরে ফিরে দেখছি তোমার কাজে কিন্তু একটা বন্ধুতা ফিরে আসছে, একটা বিকেলবেলা ফিরে আসছে তোমার তোমার কাজে, এবং তোমরা হাত ধরেই দাঁড়িয়ে আছো আজকে 25 বছর, 30 বছর, 35 বছর পরেও। চন্দ্রবিন্দুই বোধহয় একমাত্র ব্যান্ড যারা বন্ধুত্বটাকে কোথাও গিয়ে ছেড়ে আসেনি, এবং তোমার সিনেমাও পরবর্তীকালে যখন আসছি সেই বন্ধুত্ব। তো এই যে ইন্টারভিউটা আমরা পড়লাম অনিন্দদা, এখানেও তোমার 3 বন্ধুর কথা তুমি বলছো, ছোটবেলায় ট্রামে হাত ধরে যারা হারিয়ে গেছিল ট্রাম গুমটিতে। তো বন্ধুত্বের এই যে ফ্লেভার অনিন্দদা, এটা তোমার জীবনে তো বারবার ফিরে ফিরে এসছে। হ্যাঁ। এটা মানে এটা নিয়ে তুমি কখনো ভেবেছো? আমি তোমার সাথে যতবার দেখা হয়েছে আমার এটা কথাটা বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কেন তোমার কাছে বন্ধুত্ব এত জরুরি অনিন্দদা তোমার জীবনে? জরুরি, তার কারণ হচ্ছে যে কোথাও একটা আমার মনে হয় যে বন্ধুত্ব হচ্ছে আসলে সংযোগ। আচ্ছা। আমরা যে বেঁচে আছি, আমাদের যে অস্তিত্ব, আমাদের কাজ কর্ম সবকিছুর পরেও ওই সংযোগটা খুব জরুরি। হুম। তার কারণ আমরা কমিউনিকেট করতে পারি। হুম। গানও তো এক ধরনের কমিউনিকেশন। তো ফলে এই গান কমিউনিকেশনটা শেখার অনেক আগে কিন্তু বন্ধুত্বের কমিউনিকেশনটা আমরা শিখেছিলাম। অর্থাৎ সেটা যদি আমি না শিখতাম তাহলে হয়তো আমি এত গান বা অন্য কোনো মাধ্যমকে আমি এক্সপ্লোর করতে পারতাম না। এই একটা একটা গানের কথা, এই যে দুপুরের খামোখা খেয়াল গানটার মধ্যে একটা স্মৃতি মেদুরতা আছে, কলেজ জীবন আছে, একটা একটা হারিয়ে যাওয়া প্রেম আছে, যে ওই বিবর্ণ পালক আছে, এগুলো তো রয়েছে। কিন্তু অফিস টাইম গানটা নিয়ে আমি একটু বলতে চাই যে অফিস টাইম গানটার মধ্যে কিছু আরবান ওটার মধ্যে বোনা আছে। আর আরো বলতে চাইছি এই কারণে যে বাড়িটাতে অফিস টাইম গানটা আমি লিখেছিলাম সেই বাড়িটা তুইও চাস, যুগান্তরের বাড়িটা অসাধারণ। তো মানে ওই সময়টা, ওই যে অফিস টাইমে একটা জায়গা রয়েছে যে দিচ্ছি দৌড় 1:10। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে অফিস টাইম যখন গানের নাম, তো দিচ্ছি দৌড় 1:10 কেন? 1:10 কারণ যে যুগান্তরের ওই সময়কালটায় আমরা যখন ট্রেনি ওখানে, তো তখন আমাদের একজন বস ছিলেন দীপঙ্কর চক্রবর্তী। উনি প্যারিসে দীর্ঘকাল ছিলেন, স্কলারশিপ নিয়ে। উনি নিজে অসম্ভব ভালো গদ্যকার ছিলেন। আমার সাথে অনেক ঝগড়াঝাঁটি হয়েছে, কিন্তু অবশ্যই ওনার কাছ থেকে আমি বহু কিছু শিখেছি। দারুণ মানুষ ছিলেন। তো দীপঙ্কর দা ছিলেন মানে সেই সময় বলতে গেলে একদম মানে স্বৈরাচারী বস। হ্যাঁ, তাকে ট্যাকেল করা খুব শক্ত ছিল। আর দীপঙ্কর দাদের বন্ধু বান্ধব ছিল, গৌতম চট্টোপাধ্যায়, তারা সব বিকেল বেলা আসতেন, সেখানে একটা আড্ডা জমে উঠতো। তারা আবার সবাই বেরিয়ে যেতেন দল বেঁধে, বেরিয়ে গিয়ে কোনো একটা পানশালায় যেতেন। দীপঙ্কর হাত ধরেই আমার কলকাতা পানশালা চেনা। ওইগুলো এখন উঠে গেছে, যেটা উইন্ডসাইড ছিল, আমাদের এলিয়ট রোডে গালিব ছিল, রেখা বলে একটা বার ছিল। তো এই যে উনি বেরিয়ে যেতেন, বেরিয়ে আবার ফিরতেন রাত্রির 10:30, 11টা। তো সেই সময় অবশ্যই যে মানে দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ টাইপের একটা অবস্থা। এবং এসে আমরা যা কাজ করেছি না, এসে প্রথমে সব কেটে দিত। তো এবারে মানে আমি বলছি যে তখন কিন্তু এই ডিটিপি ছিল না। আমি কাজ যখন শুরু করি সেই সময়কালটা কিন্তু হচ্ছে ওই গ্যালি তৈরি হতো, মানে একটা লেখা হওয়ার পর সেই লেখাটা কম্পোজ করে এনে সেই লেখাটাকে একটা গ্যালি এনে সেটাকে আর কি ওরকম কেটে 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 পাতাটা তৈরি হতো। সেটা যদি একটা জিনিস কাটা পড়ে যায় না, তাহলে সেই পুরো পাতাটা কিন্তু বাতিল হয়ে গেল, আবার নতুন করে পুরোটা মানে তৈরি করতে হবে। তো দীপঙ্কর দা অনায়াসে পেন দিয়ে দেখতে দেখতে কি মানে ওনার যা মনে হয়েছে গদ্য কোথায় চেঞ্জ করবেন, কি করবেন, এটা যখন ঘটছে তখন রাত্রির ওরম 11টা, 11:15, 11:30 এরম জায়গায় শেষ হলো। আমরা বুঝতে পারলাম আজকে রাত্রিটা আর বাড়ি ফেরা হবে না। তো তারপর আমরা আবার বাড়ি ফিরতে ফিরতে, মানে যেহেতু সবাইকে নামাতে নামাতে ফিরতো, আর আমার নর্থ ক্যালকাটায় বাড়ি, আমি সবার হয়তো শেষে নামতাম 6:30, 7টা। কোনো রকমে ঘুমোতাম, ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার যেতাম। মানে এইটা আমার কিন্তু টানা 6 মাস 8 মাস আমি এইভাবে চাকরি করেছি। তো ফলে আমার অফিস টাইমটা ওই মানে ওই 1টার সময় ঢোকা আবার ছিল, ঢুকে তারপর আর কি হ্যাঁ হ্যাঁ একদম সাংস্কৃতিক সাংবাদিকতার স্লেভ বলতে গেলে। ওই কারণে 1:10। আর ওই সময় না আমার একটা কোথাও মনে হয়েছিল যে এইটা করতে 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 আমি আমাকে হারিয়ে ফেলছি। এই যে কোথাও একটা মানে নিজেকে দেখবো সেটার কোনো অবস্থান নেই।
আমার বন্ধুরা কোথায়, তারা কোথায় আড্ডা মারছে, কোথায় আড্ডা গানটা তুমি লিখছো। তারা কোথায় কাউন্টার নিয়ে সিগারেট খাচ্ছে, কোথাও মানে কোথায় তারা রাস্তা দিয়ে হাঁটছে, উদ্দেশ্যবিহীন পথ চলা, সেগুলো থেকে আমি বড় দূরে চলে গেলাম। অর্থাৎ একটা চাকরি আমাকে এই সবকিছু থেকে কিন্তু একটা অন্য মানুষ করে দিল। তো আমার মনে হয় যে ওই যে একটা খুব আরবান একাকিত্ব, যে একাকিত্বটার সঙ্গে ডিল করতে আমার অসুবিধা হচ্ছে, সেটা অফিস টাইম গানটার মধ্যে খুব বড় ভয়ঙ্কর আছে, ভয়ঙ্কর আছে, বড় ভাবে আছে। ওটা যুগান্তরের সময় লেখা গান যুগান্তরের লেখা বন্ধু তোমায় ওই সময় ওইখানে বন্ধু তোমায়, মানে আমার মনে আছে যে কোনো এরকম 6 মাস 8 মাস যখন চাকরি করছি, কোনো ছুটি নেই, কোনো উইকলি অফও নেই। তো এরকম বোধহয় 4-5 মাস বাদে আর পারছি না, তখন অফিস সম্বন্ধে যেটুকু ইলিউশন সাংবাদিকতা নিয়ে যে আমি একটা বিরাট সাংবাদিক হব, তখন আমার সব ভেঙে চলে গেছে। তাহলে এইভাবে যদি জীবন চলে কিভাবে চলবে, মানে কারোর সাথে দেখা করতে পারি না, কিছু না। তখন বন্ধুরা একদিনের জন্য একটা কোথাও যাচ্ছে, একটা রাত্রি থাকবে, তো আমার ভীষণ যেতে ইচ্ছে করছে। আর ওরা বারবার করে বলছে যে চল না, মানে এই তো একটা দিন ছুটি দেবে না অফিস, এরকম হয় কখনো? আমি জানি অফিসে বললে আমার ছুটিটা দেবে, তো আমি ওই দিন ঠিক করে নিলাম যে একটা মিথ্যে কথা বলবি, হ্যাঁ, যেটা শরীর খারাপ হবে বা কিছু আমার একটা হবে, ওটা আর টানতে পারছি না। আমি গেলাম না, গিয়ে ওই বন্ধুদের সাথে আবার ওই গেলাম আর কি, একটা রাত্রি কাটাবো। তো বসে না, সেই জীবনটাও খুব অদ্ভুত লাগছে, কারণ এটা আমি অনেকদিন বাদে আবার জয়েন করছি। আমার মনে হয় এমনি খোলা মাঠ যেরকম খেলা হয় না, উইকেট পোতা, সবাই আর কি একটা ব্যাট এবং ক্যাম্বিস বল দিয়ে ক্রিকেট খেলছে, আর আমি দূরে বসে আছি, আমার তখনও ব্যাট করার টার্ন আসেনি। আর আমি ভাবছি যে এই যে খেলাটা আজকে হচ্ছে, যে এই খেলাটা আমি আবার যুক্ত হতে পারবো কিনা, আবার কবে আমি এই খেলাটায় আসতে পারবো তোমাদের দলে না। এবং ওই বিকেলটায় ওই বন্ধু তোমার কিন্তু মুখটুকু তৈরি। আচ্ছা, হ্যাঁ, ওটাই ওখান থেকেই তৈরি, তারপর গানটা যেরকম হয়, গান তো আসলে যে কোনো শিল্পকর্মই আমার মনে হয় তার কিছুটা সত্যি থাকে আর বাদ বাকিটা মিথ্যে ভরা থাকে। মিথ্যে বলবো না, মানে আমি বলছি যে এটাকে মানে যে সত্যিটা সত্যি নয়, শিল্পের একটা শিল্পের সত্যি, আর কিছুটা আমার নিজের জীবনের সত্যি, যেটা মানে সেটা আমি বলবো এভাবেও ফিরে আসে যায় গানটার জন্য। তাই যে কটকটি চেপটি ফুলঝুরি যখন আসছে, তার মধ্যে কেউ ছিল, কেউ এক্সিস্ট করতো, একটা সত্যি কুয়োতলা ছিল, বা আর একটা বাউল শোনানোর হয়তো অনুরোধ ছিল, বাদ বাকিটা অনেকটা তৈরি করা। ডাকবে না নামগুলো বিচ্ছিরি, অসাধারণ। না, একটা জিনিস হচ্ছে যে তোমার শিল্প মানে সামগ্রিক গানে বিশেষ করে একটা যেমন বন্ধুত্বের সেলিব্রেশন আছে, আরেকটা কিন্তু একটা একাকিত্বের সেলিব্রেশনও আছে, প্যারালালি কিন্তু দুটো যাচ্ছে। মানে আমি বলছি, ধরো ভিনদেশী তারা আজকে সারা, তুমি যখনই গাও এখন পুরো পৃথিবী আলো ফোন নিয়ে দাঁড়িয়ে যায়, আর নিঃসঙ্গ একা মানুষের গান নেই, সব একা মানুষরা জড়ো হয়ে একটা ব্রিগেড করে ফেলেছে। কিন্তু আমি বলছি তোমার নিঃসঙ্গতার গান কিন্তু প্রচুর, নিঃসঙ্গতার লেখাও তোমার প্রচুর, আমরা প্রচুর লেখা, এবং এটা আমাদের সবার জীবনের অংশ, আমরা বুঝতে পারি বড় হতে হতে, এটা স্বাভাবিক, এটা মানুষের, যারা খুব বন্ধুত্বপূর্ণ মানুষ তাদের এটা হয় কোথাও। এবং তোমার সিনেমাতেও পরবর্তীকালে বন্ধুত্ব এবং একক জায়গা। কিন্তু এই যে গানগুলো তুমি পরপর লিখছো তখন, মানে ধরো এই যে তুমি বললে একটু আগে যে আড্ডা গানটার কথা আমার মনে পড়ছে তোমার কথা শুনতে শুনতে, বা ভিনদেশী তারা তো বটেই, বা তোমার এই যে তুমি কিছুক্ষণ আগে বন্ধু তোমার কথা বলছিলে, এগুলোর মধ্যে তো ভয়ঙ্কর নিঃসঙ্গতা আছে, একটা কাঙ্ক্ষিত সময় পাচ্ছি না হাতের কাছে, এরকম অফিস টাইমেও সেটা আছে। মানে এগুলো কি সব কাছাকাছি সময় লেখা? এটা খুব জানতে ইচ্ছে করে আমার। বন্ধু তোমায়, অফিস টাইম, দুপুরের খামোকা খেয়াল, এই গানগুলো কাছাকাছি সময় লেখা। নত জানু কাছাকাছি সময়। আচ্ছা, মানে ওই সময় থেকে তুমি আস্তে আস্তে সিরিয়াসলি লিখছো। তখন একটু করে, মানে ওই কলেজের চ্যাংড়া গানের পর্বটা পার হওয়ার পর একটু অন্য ধরনের গান লেখার চেষ্টা করছি। আচ্ছা, এবং সেই চেষ্টাটার মধ্যে অবশ্যই ভাষা ব্যবহারের দিক থেকে যে একটা কোলাজ ধর্মী ভাষা তৈরি করার চেষ্টা করছি, সেটা আমার চন্দ্রিল দুজনেরই ছিল, যে অর্থাৎ খুব লিনিয়ার ফরম্যাটে গান লেখা নয়, তার থেকে একটু আলাদা গানটাকে যদি লেখা যায়। কিছু কিছু গানের ক্ষেত্রে ডেফিনেটলি সেরকম ভাবে চেষ্টা করেছি। ভিনদেশী তারা আর একটু পরে লেখা গান। আচ্ছা, ভিনদেশী তারা চন্দ্রবিদ্যুর প্রথম অ্যালবাম, দ্বিতীয় অ্যালবাম বেরিয়ে গেছে, তারপর লেখা গান। আচ্ছা, ভিনদেশী তারার একটা গল্প, মানে সেটা আমার মনে হয় সেটা শুনলে অনেক ড্রাম লাইনের যারা নিয়মিত আর কি শ্রোতা,
ভিনদেশী তারা যখন তৈরি করেছিলাম না, তো গানটা নিয়ে আমার খুব কুণ্ঠা ছিল যে এটার ওই মানে একটা এত মানে একক স্পেসের গান, তো সেই গানটা আদৌ একটা জনসাধারণের সামনে মানে এটাকে তৈরি করে আর কি গাওয়া এটা সম্ভব? তারপর সবাই মিলে অনেক উৎসাহ দেয়, বলে এই গানটা খুব ভালো হয়েছে, সবার খুব ভালো লেগেছিল। এবং উপল এখনো বলে যে আমি প্রথম যখন গানটা শুনেছিলাম তখন নাকি যেভাবে গেয়েছিলাম গাইতে পারি। হতে পারে, সেটা আমি জানি না, সেটা আমার মনে নেই বা খুব ভালো করে। কিন্তু ভিনদেশী তারা ত্বকের যত্ন নিয়ে যখন ডেমো হচ্ছে তার কিছুটা পরে আমি বানিয়েছিলাম গানটা। ওই সময় গৌতম চট্টোপাধ্যায় মারা যান। আচ্ছা, গৌতম চট্টোপাধ্যায় মারা যান। আমাদের সেই দিনটাতে মনে আছে আমাদের ত্বকের যত্ন নিয়ে ডেমো তৈরি হচ্ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে না আমাদের একটা সিরিজ অফ স্মরণ অনুষ্ঠান হয়, সেটা তোর মনে থাকার হয়তো কথা না, অনেকটাই আমার 88 বর্ণ। তো সেই সব অনুষ্ঠানগুলো খুব খুব মানে অনেক, আমি বলছি যে গৌতমদার অন্তত 7টা থেকে 8টা স্মরণ অনুষ্ঠান আমরা করেছি। আচ্ছা, সবাই আমরা ছুটে ছুটে যেতাম, সবাই আমরা গান গাইতাম। সবসময় যে আলাদা গান গাওয়ার সুযোগ পেতাম এরকম নয়, কোরাসেই গান গাইতাম। আচ্ছা, একসঙ্গে সবাই ভালো লাগে জ্যোৎস্নায় কাশবনে, সেটাও যেরকম গাইছি। আবার সন্দীপন্দা এসছেন, সন্দীপন্দা যেহেতু বক্তৃতা দিতেন, সুকুমার সমাজপতি গৌতমদার পাড়ায় থাকতেন। তো তাদের প্রথমে যেরকম গৌতমদাদের গান বাজনার উপর একটা রাগ ছিল, এত জোরে এরা গান টান গায়। তারপর আবার একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে যায়। মানে সুকুমার সমাজপতি যেহেতু ক্লাসিক্যাল ঘরানা থেকে আসছেন, তাদের ওই ধরনের গানকে বুঝতে সময় লেগেছে। এরাও সবাই ছিলেন, মানে প্রত্যেকটা স্মরণ সভাতে এইসব মানুষ, বুলাদা যেরকম এক ধরনের একটা অ্যাফ্রো বাঁশি, সেটাকে উনি বাজাতেন অনেক অনুষ্ঠানগুলোয়। তো এইরকম হতে হতে না রঞ্জন প্রসাদ আসতেন, রঞ্জন দা অনেকগুলো অনুষ্ঠানে গান গেয়েছিলেন। তো শিশির মঞ্চে একটা অনুষ্ঠান হবে গৌতম দা, যেটা একটু বড় আকার। এটা ধরো 7টা 8টা অনুষ্ঠান হয়ে গেছে, তারপর এই অনুষ্ঠানটা হবে শিশির মঞ্চে। তো তখন উপল আমায় বললো যে তুই একটা কাজ কর, ভিনদেশী তারাটা গা, কখনো তো গাসনি, তো এটা গাওয়ার সব থেকে। এবং আমারও মনে হলো যে গৌতম দাকে যদি ট্রিবিউট জানাতে পারি। অন্য গানগুলো গৌতম দা অনেকগুলো শুনেছেন, তার অনেক মতামত ছিল, কিছু ভালো লাগা ছিল, হ্যাঁ ভিনদেশী তারাটা গাই স্মরণ সভার অনুষ্ঠানে। তো শিশির মঞ্চে দাঁড়িয়ে আছি, আর আমাদের আগে রঞ্জন প্রসাদ স্টেজ পেয়েছেন, উনি গান গাইছেন, আর অসম্ভব ভিড় হয়েছে সেদিন। সব স্মরণ সভায় অত ভিড় ছিল না, কিন্তু সেদিন শিশির মঞ্চে যেরকম যতটা ভিড় হয়েছিল আর কি। তো ফলে আমিও প্রচন্ড টেনশনে, তার কারণ আমার এই গানটা প্রথমবার গাইতে হবে। রঞ্জনদার গান শেষ হবে, শেষ গান গাইছেন, এবার আমরা ঢুকবো, ঠিক এইরকম একটা সময় একটা কড়কড় করে আওয়াজ, বিশাল আওয়াজ, কি হলো সবাই চমকে টমকে উঠলো। আবার দেখা গেল ওই সময় শিশির মঞ্চে না বাইরে একটা কাঁচের প্যানেল ছিল, বিরাট কাঁচের প্যানেল ছিল, সেটা ওই মানুষের চাপে ওই পুরো প্যানেলটা ভেঙে গেল। তো সেটা আমার মতে খুব অ্যালিগোরিক্যাল, তার কারণ গৌতমদার মানে জীবদ্দশায় গৌতমদা একটা মাসকে ওরম ভাবে গান শোনাননি। যাদবপুর ইউনিভার্সিটিকে শুনিয়েছেন কি অন্য অনুষ্ঠানে শুনিয়েছেন, কিন্তু গৌতমদার অনুষ্ঠানের ধরনটা ছিল একটা ছোট ঘেরা টপে, সেখানে নিজের মতন গৌতমদা গাইতেন। বরং বাজারি যা কিছু সেটাকে বরং একটু ঘৃণা করতেন। শুনেছি যে এই চেম্ভির মানে ওখানে গান করবেন না, সেটা নিয়ে ওরা অনেকগুলো মানে অন্য নিজস্ব স্ট্যান্ড ছিল। ওই ধরনের মানুষের যেরকম থাকা মানে আমরা যেগুলো শুনে বড় হয়েছি। তো ওই যে ওয়ালটা ব্রেক করে গেল না, কাঁচের দেওয়ালটা, আমার মনে হলো যে গৌতমদা এই সাইড থেকে অন্যদিকে এলেন। গৌতমদার যে বাণিজ্যায়ন সেটা শুরু হলো এই কাঁচ ভাঙার পর। আমার গানটা গাওয়া হয়নি, তাতে দুঃখ নেই, তার কারণ ভিনদেশী তারা তারপর বহুবার গেয়েছি। কিন্তু ওই ঘটনাটা খুব মানে আলাদা করে মনে রাখার মতো, যে বাংলা ব্যান্ডের গানের জন্য একজন মানুষ, তার জন্য একটা অনুষ্ঠান, সেখানে মানুষ এসে তার দরজা ভেঙে দিয়েছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে একেবারে মানে আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে মানে একটা কথা এখন প্রচলিত বাজারে, মানুষজন বলে যারা শিল্প সংস্কৃতি ভালোবাসেন বা সিরিয়াস ক্রিটিক্যাল মানুষজন, ইন্টেলেকচুয়াল মানুষজন, যে সুমনের পরে বাংলা গানের ভাষা যদি কেউ বদলে দিয়ে থাকে তারা চন্দ্রবিন্দু। এই কথাটা এখন কিন্তু প্রায় সকলে বলে, লিখছেও অনেকে নানান জায়গাতে। তারপরে আর কোনো পরীক্ষা নিরীক্ষা আগে বা পরে আর হয়নি। গানের ভাষা যদি বদলে থাকে সেটা চন্দ্রবিন্দুই বদলেছে।
এবং ইনএভিটেবলি আমরা জানি যে তুমি এবং চন্দ্রিল দাস সে গান লিখেছো। এটা সকলে বলে যে, কারণ তারপরে যারা এসছেন সবার প্রতি সম্মান রেখেই তারা হয়তো বলেন যে গানের ভাষাটাকে আপামর বদলে দেওয়া, এই ভাষার যে কারিকুরি, তার যে ডিপ স্ট্রাকচার, সেটা একমাত্র তোমরাই, অনেক অনেক কনসিয়াস মানুষজন আমাদের আশপাশে, আমাদের মাস্টারমশাইরা বা আমাদের বন্ধু মানুষরা বলেন, লেখক সাংবাদিকরা। তো তোমার যে জীবনটার কথা তুমি বলছিলে, তুমি পরে লিখেছো, ওটা বলো যে এটা টেরেবল পরিশ্রমের কিন্তু জীবন ছিল। তুমি একটু আগে যেটা বললে, তার পাশাপাশি তুমি একটা সরকারি চাকরি করছো, তার ঠিক পরে তুমি বোধহয় একটা সরকারি চাকরি করছো, তার পাশাপাশি আবার ব্যান্ডও করছো। এবং সেই ব্যান্ডে আমরা পরে উপলব্ধ ইন্টারভিউতে শুনেছি যে পুরো দলের তরফে তুমি আবার বম্বে চলে যাচ্ছ উষা উত্তুপের সই নিয়ে, গিয়ে ওখানে আবার তোমাদের ব্যান্ডের যাতে একটু ভালো হয় বা হয়। তো এটা অ্যালবাম আমাদের ক্যাসেট বেরোনোর জন্য, তো এইটা তো একটা হিউজ, কি বলবো, মানে একটা স্ট্রাগল, পরিশ্রম, সবকিছু। কারণ মানে তোমার লেখাতেই পড়েছি যে তোমার তো মানে তোমার একটা চাপও তো ছিল তখন, যে তোমাদের কেরিয়ার নিয়ে, যেমন আমাদের সবার থাকে, মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের থাকে, এবং তোমাদের এই ব্যান্ডটাও দাঁড়াচ্ছে। এবং তোমাকে আমি নানান সময় তখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, আমরাও কলেজে ব্যান্ড করতাম, তুমি বলতে যে না, রিহার্সাল কিন্তু করতে হবে, যাই হোক রিহার্সাল করতে হবে, রাত মাঝরাতে হোক সকালে হোক, সেটা কিন্তু করতে হবে। কারণ আমাদের মানে তখন ভাবতাম যে হয়তো মানে তোমরা হয়তো কাজ করো, মানে আর তোমাদের যেহেতু লেখালেখি দিয়েছে না, তোমরা হয়তো রিহার্সাল করো না রেগুলার, কিন্তু তুমি এটা বারবার বলতে, আমার মনে হয় প্রতিদিন দপ্তরেও তোমার সাথে এই নিয়ে কথা হয়েছে। তো এইগুলো সব সামলাতে কি করে এত, অবশ্য এখন বুঝতে পারি তুমি এত রকম কাজ একসাথে সামলাও, এটা বুঝতে পারি তার একটা হয়তো মানে তার একটা মানে সূচনা বিন্দু হয়তো ওটাই ছিল, মানে এই এত কিছুকে একসাথে কেটার করা, সামলানো। এটা কখনো ভাবিনি। তার কারণ হচ্ছে, একটা কথা বলি, হচ্ছে গান, এটা যে আমার একটা পেশা হবে এটা আমি কখনো বুঝতে পারিনি। গানের মধ্যে একটা খুব ভালো লাগা ছিল, আর গান সত্যি তো আমরা প্রফেশনালি যখন গান গাইতে এলাম তখন একটা অ্যালবাম করব, সেই অ্যালবাম করাটার মধ্যে এটা ছিল যে আমাদের কলেজের গানগুলো যাতে একটা কোথাও স্থায়ী জায়গা পায়, যে যদি কেউ নাও শোনে তাহলে এই গানগুলো যে আমরা চেষ্টা করেছিলাম সেটার একটা দলিল আমার কাছে রয়ে গেল, এটা ভেবেই কিন্তু করা। তারপরে যে এতগুলো অ্যালবাম আরো হবে, এত আরো গান বানাবো, এবং ওই সময়টা তো বাংলা ব্যান্ড আদৌ শুনবে কি, মানে তখন অলরেডি একটা সমালোচনার ঝড় রয়েছে, চলছে, যেটা কি ধরনের গান বাজনা করে, এগুলো সারাক্ষণই এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা গেছো। মানে একটা স্টেজে সাউন্ড ব্যালেন্স করার সময়ও নানা রকমের কটূক্তি উঠে আসতো, যে এত এত জোর আওয়াজ, তো গানের তো জোর নেই, আওয়াজের জোর, এইসব খুব বলতো টলতো। তো ঠিক আছে, মানে আমি বলছি প্রত্যেকটা মানুষই যারা বড় হয় তাদের একটা অপমানের সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়, ওটা কোনো মানে আশ্চর্য ব্যাপার না। কিন্তু আমি যদি ফিরে এখন দেখি, খুব একটা নৈর্ভিত্তিক ভাবে যদি আমি ফিরে দেখি, তাহলে দেখবো যে ওই সময়কালটা কিন্তু খুব ম্যাজিক্যাল ছিল। মানে অতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে তারা সবাই হই হই করে নতুন কিছু একটা তৈরি করছে। তো এই সময়টা আমরা তো 60 দেখি না, 60-এ আমি বলছি যে আজকে 50 বা 60-এ যে নাট্য আন্দোলন, একদম সেটা আমরা দেখিনি, মানে আমি বলছি শুনেছি, আমাদের বাবা কাকাদের মুখে শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছিল, তার মধ্যে সত্যি একটা দিন বদলের স্বপ্ন ছিল, সবকিছু খুব ইন্টিগ্রেটেড ছিল। 90 সে তুলনায় খুব বন্ধা সময়, 90 কিন্তু সবকিছুর দিক থেকেই মনে হচ্ছিল যে একটা কোথাও আটকা পড়ে যাচ্ছে, সেটা কি রাজনীতির দিক থেকে, কি মানুষজন, মানে আমি বলছি যে একটু যে এই যে এলিয়েনেশনের যে গোড়া পত্তন সেইগুলো তখন শুরু হচ্ছে, সেই জায়গায় এতগুলো দলবল এসে যে ঝাঁক বাঁধলো, সেটা খুব ইন্টারেস্টিং। তারা তাদের নিজেদের ভাষাটা কনস্ট্রাক্ট করলো, মানে পরবর্তীকালে আমি বলছি আজকে যে অনুপম এসেছে, তো অনুপম যেটা তৈরি করতে পারছে সেটার পেছনে 90-এর কিন্তু একটা জায়গা আছে। সেও যে আমাকে আমার মতো থাকতে দাও বলছে, হয়তো সেটা এসে বলছে সে মানে মিলেনিয়ালের পরে, কিন্তু সেখানেও আমি বলছি যে 90-এর একটা জায়গা আছে, কারণ ওই 90-টা শুনে ও কিন্তু বড় হয়েছে, ওই ধারাবাহিকতাটারও একটা বলে। আজকে যদি রূপমকেও আমরা দেখি, যে রূপম গান গাইছে কবে থেকে, মানে আমরা যখন প্রথম শুনেছি ওর তোর ভরসাতে অ্যালবামটা, আমাকে প্রচ্ছদ গুপ্ত প্রথম শুনিয়েছিলেন, তো প্রচ্ছদ যখন শোনাচ্ছে যে এই যে আমি তোমার চোখের কালো চাই, বা ওই ধরনের যে গানগুলো, কমলো মেঘেদের ওজন, তো এরম গান তো হতো না। হ্যাঁ, প্রত্যেকে তার মানে কিন্তু চেষ্টা করেছে তাদের নিজেদের মতন একটা ভাষা বন্ধন তৈরি করে তাদের গানটাকে মানুষের কাছে নিয়ে যায়। এবার কেউ কিছুটা সফল হয়েছে, কেউ অনেকটা সফল হয়েছে, কিন্তু আমি বলছি এফার্টটা ওই সবাই মিলে যদি ওই খেলাটা না দিত, একদম, তাহলে কিন্তু এই নতুন গানের দরজাটা এভাবে খুলতো না। একদম একদম। এবং আমি তার সাথে আরেকটু যোগ করে বলবো যে মানে যেমন সুমনের গানের পরেও এটা হয়েছিল, সাংবাদিকতার ভাষা বদলে গেছিল,
তোমাদের গানের পরেও কিন্তু মানে আমি বলছি বাংলা ভাষার যে স্ট্রাকচার সেটা কিন্তু ভেঙে গেছে। অনেকেই চৌধুরীর দার মতো লিখতে চায়, অনেকেই তোমার মতো লিখতে চায়, হ্যাঁ, অনেকে তোমাদের মতো গান বাঁধতে চেয়েছে, তারা পেরেছে বা পারেনি, কিন্তু আমরা সেই প্রজন্মটা যারা কিন্তু এটার মধ্যে বড় হয়েছে, আমাদের লিটল ম্যাগাজিনের নাম গুলো সেরকম হতো, তোমাদের গানের দলের মতো, তোমাদের মতো করে আমরা দেখতাম সবকিছুকে, মজা করে ঠাট্টা করে। সেটা সেটা কিন্তু এই অ্যাটিটিউডটা কিন্তু তোমাদের গান থেকেই আমরা মানে সেটা কিন্তু পেয়েছিলাম। মানে এটা এতটা কনভিনসিংলি হয়তো পাইনি অন্য কোনো ব্যান্ডে, এটা হয়তো আমরা ব্যতিক্রমী, কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম এটা চন্দ্রবিন্দু থেকে, একটা লাইফস্টাইল পেয়েছিলাম। তোর দেওয়া যেরকম এই ম্যাগাজিনের নাম হ্যাঁ, হ্যাঁ, পছন্দ একদম, ট্রাম লাইন, একদম। এই যে একটা সমান্তরাল যাপন এবং সমান্তরাল চলা, সেটাও যেরকম রয়েছে, আবার খুব সুন্দর করে একটা একটা শহরও আমাদের মানে এখানে যেন ট্রাম লাইনটায় বাসাবে। মানে আমাদের শহরটাকে তোমরা ট্রাম লাইন ছাড়া ভাবতে পারি পারবো না কখনো, সে ট্রাম চলুক বা না চলুক, ট্রাম লাইনটা থাকবে। একদম একদম একদম। ইনফ্যাক্ট তোমার ওই যে তুমি বললে বলে মনে পড়ছিলাম যে তোমার যে বইমেলা নিয়ে গানটা তুমি লিখেছো, তাতে একটা লাইন লিখেছো না যে বইমেলা বুড়ো হলে বাইপাস লাগে, তো অসাধারণ লাইন। হ্যাঁ, এই ট্রাম লাইন, বাইপাস, এগুলো বইমেলা বুড়ো হলে বাইপাস লাগে, যেটা কনটেক্সট আছে। এই যে আমাদের বড় হওয়াটা ময়দানের বইমেলা, তো এই যে ময়দানের বইমেলায় বাবার হাত ধরে কখনো গেছি, কখনো গিয়ে মানে চোখের সামনে দেখছি নলিনী দাস বসে সই দিচ্ছেন, কখনো একটা জায়গায় গৌতম চট্টোপাধ্যায় তার মমার্থের ওই জায়গাটায় বসে গোল করে গান গাইছেন, শক্তি চট্টোপাধ্যায় কখনো সন্দীপন চট্টোপাধ্যায় যাতে ধুলো না লাগে একটা বড় রুমাল বেঁধে প্রায় একটা ডাকাতের ভঙ্গিতে হাঁটছেন, আর ওই মিনি বুক বিক্রি করছেন। এই যে একটা চেহারা কলকাতার, না এই চেহারাটা মানে এটা আদ্যন্ত কলকাতা একদম, এবং সেই বইমেলাটাই মনের মধ্যে গেঁথে আছে। তো ফলে যখন সত্যিই বইমেলা বাইপাস চলে গেল, আমার একটুখানি কষ্ট হয়েছে, হয় না, মনে হয় যে যেন বইমেলা ঘর হারালো। এবার আমিও উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় এসেছি, সেখানে উত্তর কলকাতা ছেড়ে আসতে কি আমার কষ্ট হয়নি? ডেফিনেটলি হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে একটা বাঁচো আছে, উত্তর কলকাতাটা আমার এখনো আছে। তোমার রয়েছে, আমি ইচ্ছে করলেই তুমি বাঁচিয়ে রেখেছো, রাখতে পারি। আর মানুষ যখন বড় হয়, তোরও বড় হওয়ার মধ্যে দেখবি যেখানটায় বড় হয় না, তার বাকি জীবনটা বা তার বাকি যাপনটা ওইটার মধ্যেই সে থাকে। আমি যত 5 স্টারে গিয়েই মানে বসি না কেন, আমি ওইটা হতে পারবো না কোনোদিন। হ্যাঁ, আমার বৌদি চায়ের দোকান স্কটিশের যে গলিটা, সেটা আমার মধ্যে থেকে যাবে। একদম, মানে এই কথাটা তুমি বলতে কিন্তু এখন বড় হতে হতে বুঝতে পারছি যে এটা আসলে মানে তার মতো করে সে বানিয়ে নেয় তার চারপাশটা। তোমার পাড়ার চায়ের দোকানটা বানিয়ে নেবে, তোমার বন্ধুদের আড্ডাটা বানিয়ে নেবে। আমি কি নতুন কিছু যা ঘটছে তার সুবিধে ভোগ করছি না? করছি, গাড়িও চাপছি, দামি কফি শপে গিয়ে কফিও খাচ্ছি, সবই করছি। কিন্তু আমি যদি আজকে মানে যখন একটা বাচ্চা ছবি আঁকে না, সে তো থাকে একটা ফ্ল্যাট বাড়িতে, কিন্তু ছবিটা আঁকে সে কুঁড়ে ঘরে। তার ভেতর না আমাদের এই থাকে মানে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যে চলি, কোথাও একটা ওই নীড়টা ছবি আছে, যে হঠাৎ একটা কুঁড়ে ঘরের ছবি আঁকে, তার সাথে তার কোনো জীবনের যোগ নেই। আমার ক্ষেত্রে আমি বলবো যে যা আমি জীবন যাপন করি তার মধ্যে ওইটা বাসা বেঁধে আছে, ওই চিলেকোঠাগুলো বাসা বেঁধে আছে, ওটাকে থেকে সরে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, তুমি বেল নেবো? না না, বেল বাজছে কি? না, এটাই ঘড়িটা বাজছে। না না, ব্রেক বাজুক, এটা অসুবিধা নেই, বাজুক না, ঠিক আছে। আমরা তাহলে একটা পাখি আছে, ওটা বেরোয়, সে আবার ডাক দিয়ে চলে যায়। দারুণ, একদম মানে একদম মানে এইটাই মানে এই তুমি মানে এইটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়। তোমার জগৎটাকে যদি জানতে হয় কারুর, আজকে এটা নিয়ে প্রচুর বই লেখা হয়ে গেছে অরিন্দদা, তোমাদের নিয়ে এত বই লেখা হয়ে গেছে বাংলাদেশে, এখানে তোমাদের কাজ নিয়ে এত শয় ইন্টারভিউ, হাজার ইন্টারভিউ, এগুলো ভাবতেও কেমন লাগে, এগুলোর মধ্যে আমরা বড় হয়েছি। কিন্তু তুমি এই কথাটা যেটা বললে যে ভীষণ ইম্পর্টেন্ট, যে তোমার এই উত্তর কলকাতাটা তোমার সাথে, নাহলে তো ওপেনটি বানানো যায় না অরিন্দদা। মানে এই ওপেনটির যে জগৎ, আমরা মতি নন্দীর একটা উত্তর কলকাতা দেখেছি, আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায় এই সম্প্রতি পুরস্কার পেলেন, ওনার উত্তর কলকাতা কবিতা দেখেছি। কিন্তু এই উত্তর কলকাতাকে যদি কেউ চিনে থাকে আমাদের প্রজন্ম, সেটা তুমিই চিনিয়েছো। মানে আমরা তো আর এইগুলো অনেক পরে ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসের মধ্যে ঢুকে, কিন্তু তোমার হাত ধরে চিনেছি। আমার মনে আছে চলো অঞ্জনা, তুমি ইন্টারভিউতে গেছো, অঞ্জনদা তোমায় ইন্টারভিউ করছে যে তোমার পাড়া নিয়ে, তখন তুমি বলেছিলে এই কথাটা, আমার মনে আছে। তখন তোমাদের দাড়ি চুল আরো কালো কালো সব, তুমি বলেছিলে যে, আমার এখনো দৃশ্যটাও মনে পড়লো হঠাৎ করে, তাহলে তুমি বলেছিলে যে আমার কোনো লজ্জা নেই, আমার গানে আমার লেখায় উত্তর কলকাতা আসে, আমার ওই বোমটা পায়রা এসে বসে, রাস্তায় জল জমে, একদম এই কথাগুলোই তুমি বলেছিলাম এখনো 20 বছর আগে।
এবং বলেছিলে যে ওই আমার কোনো তো অসুবিধা হয় না সেখানে, আমার উত্তর কলকাতাটা নিয়েই তো আমি চলেছি, আমার পাড়াটাকে নিয়ে। এবং এই কথাটা তুমি বারবার জীবন দিয়ে তো প্রমাণ করেছো, তোমার লেখায়, তোমার গানে। এবং আজও তুমি যখন সত্যি মানে ওপেনটি যখন তুমি বানাচ্ছ, তুমি তো বলেছো তুমি ওখানে গিয়েই স্ক্রিপ্ট লিখছো, ওই বাড়িটার মাথায় ছাদে গিয়েই স্ক্রিপ্ট লিখছো। এবং তুমি আজও সন্ধ্যাবেলা যদি এখন তোমার ইচ্ছে করে যোধপুর পার্ক থেকে তুমি অ্যালেনে গিয়েই চলে যাবে, হাজির হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমি যাই, পুকুরেও চলে যাও। সেটা আমি যাই, সেটা আমার যারা সঙ্গী সাথীরা তারা জানে, সেটা কিছুটা পেটুক বলেও যাই। হ্যাঁ, মানে ওই আমি এখনো মনে করি যে ওই খাবার দাবার গুলো ওখানেই সব থেকে ভালো হয়, এটা কোনো সন্দেহ নেই। না কিন্তু একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, এটা কোথাও মানে কেউ কখনো জিজ্ঞেস করেনি বলে তোমাদের, যে এই যে সন্দীপনের কথা তুমি বলছো, পাখি চক্রের সন্দীপনকে একটা বইও আমায় লিখতে হচ্ছে বাংলা একাডেমির জন্য, কিন্তু সন্দীপনের এই যে গান তোমাদের তো নিশ্চয়ই শুনতেন, আজকালে তো তোমরা একসাথে বোধহয় চাকরিও করেছো। মানে সন্দীপন দা চাকরি করতেন, মানে অতটা সিনিয়র ছিলেন। হ্যাঁ, আমি তো মোস্টলি আজকালে নাইট শিফট করতাম, তো সন্দীপন দার সাথে আমার আজকালে কখনো দেখা হয়। আচ্ছা আচ্ছা, খুব ফ্রেন্ডলি দেখা, এবং সেটা উনি আমায় চিনতেন। আচ্ছা 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 আচ্ছা। কারণ তোমরা তখন তো সবে একটা ওয়েভ, কারণ বাংলা ব্যান্ড নিয়ে কিন্তু ওর কিছু অবজারভেশন আমরা পাচ্ছি পরে, যেমন সুমনের গান নিয়ে ওর কিছু অবজারভেশন পাচ্ছি, উনি কিন্তু একটু সাপোর্ট করছেন, লিখছেন তোমাদের নিয়ে, কারণ ওই ওই জায়গাটা তো বুঝতেও হবে। কিন্তু আমি চলে আসছি তোমার মানে তোমার পরবর্তীকালে তোমার লেখার কাজে, তোমার সিনেমার কাজে। তুমি তো প্রচুর ছোট ছোট শর্ট ফিকশন মানে নানা রকম অডিও ভিজুয়াল বানাতে, তুমি টেলিভিশনের জন্য নানান জন্য, তোমার পরম্পরা অনুষ্ঠানটার কথা আমার মনে পড়ছে, সেটা অনেকে এখন ভুলেও গেছে, কিন্তু তুমি সেখানেও দুটো প্রজন্মের মানুষকে ইন্টারভিউ করতে, আমার মনে আছে। মানে ওটা আমি করেছিলাম প্রায় 5 বছর, 5 বছর ইটিভিতে। ইটিভিতে, এবং ঋতুপর্ণ যে স্লটটা শেষ হয় ওই স্লটটা পরম্পরা আসে। হ্যাঁ হ্যাঁ, তো প্রায় 5 বছরের কন্টেন্ট, এবং খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং ছিল। মানে সত্যি সত্যি মানে এখন যেভাবে পডকাস্ট সবাই করে, মানে ওটা অ্যাকচুয়ালি পডকাস্ট কন্টেন্ট একদম একদম। আমি যদি ওটাকে খুঁজে কখনো পেতে পারি, ওটা যদি একটা বইও করতে পারি, আমার মনে হয় যে এটা প্রামাণ্য দলিল হিসেবে থেকে যাবে। দারুণ দারুণ দারুণ। মানে আমার মনে আছে তুমি অরুণ মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় এসেছিলেন, শাশ্বত চ্যাটার্জি, শুভেন্দুবাবু এসেছিলেন, এরকম অনেক প্রজন্ম পরপর। তো এই যে কথাটা একটু আগে উঠলো যে এবং ঋতুপর্ণ, এই সূত্রেই আমি জানতে চাই অনিন্দা, যে তোমার সাথে দীর্ঘদিন অবশ্যই মানে ওয়ান অফ দা তোমার মেন্টর, এবং মানে ঋতুপর্ণ ঘোষের সাথে তোমার যে যাত্রাটা, জার্নিটা, জীবনের একটা বড় অংশ, তোমার জীবনের উপন্যাস যদি ধরি তার একটা বড় অধ্যায় এটা। তো একটু যদি বলো আর কি ঋতুপর্ণ ঘোষের কথা, মানে তোমার রোববারের কাজ, এভরিথিং। মানে ঋতুদার সাথে আলাপ হয়েছিল কোথায়, সেটা গানের সূত্র ধরে। আচ্ছা আচ্ছা। সেটা আমি লিখেওছি, আমার ইউনিয়নের মধ্যে আমি লিখেছি, নজরুল মঞ্চের একটা অনুষ্ঠান, ঋতুদার এসে আমাদের এই এত স্যাটাং কথা বলা আর কি গান, সেসব শুনে খুব পছন্দ হয়েছিল। ঋতুদার ইউনিয়নটা খুব সুন্দর তোমার। রিউনিয়ন একটা পর্ব অব্দি আমি লিখেছি, আবার আরেকটা পার্ট, কারণ একটা সময়কে দেখতে পাচ্ছি পুরো। তো ঋতুদার সঙ্গে যেটা খুব মানে ভালো হয়েছিল, যে আমার চন্দ্রিল, মূলত আমি চন্দ্রিল বলবো, উপলও ছিল সেটার মধ্যে, যে একটা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স ছিল। ঋতুদার এটা একটা খুব ভালো গুণ ছিল, যেটা নতুন কিছু হলো। এবং ঋতুদা গানের ক্ষেত্রে আমি বলছি লিরিকটা অনেক বেশি প্রাধান্য দিত, যার জন্য রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিন্তু অন্য গান যে খুব শুনেছে এমন নয়। তো সেক্ষেত্রে আমাদের গান যখন শুনলো, যে আমাদের গান কেন এরকম ভেসে যায় আদরের নৌকো, শুনে একদম ভেসে গিয়েছে। আচ্ছা, সিনেমায় ব্যবহার করবেন বলেছিলেন। আচ্ছা। তো ওইটা একটা খুব দারুণ জিনিস হলো। সেটা হয়ে তারপর কিন্তু আবার অনেকদিন দেখা সাক্ষাৎ ছিল না। তো সেই দেখা সাক্ষাৎ না থাকার পরে হঠাৎ একদিন এক সময় শুভ মহরত হলো। শুভ মহরত নিয়ে আমার একটা খুবই, আমি সেরকম ভাবে অভিনয় ছেলেবেলায় যেরকম সবাই করে, তুইও করেছিস, নাটকের গ্রুপে সেরকম করেছি, গ্রুপ থিয়েটার। কিন্তু আমি ভালো অভিনেতা নই বলে আমার বিশ্বাস, সম্ভব ভালো তোমার অভিনয়, অভিনয়টাকে আমার কাপ অফ টি হিসেবে আমি দেখিনি। কিন্তু ও যখন শুভ মহরত আমায় বললো অভিনয় করার জন্য এই রোলটা, তার আগে আরো 2-3 জনকে অফার করা হয়ে গেছে রোলটা, তো আমি তখন একটু মানে না করেছিলাম। তো যাই হোক, তারপর রাজি হয়ে যাই, নন্দিতা দাস আছে এসব এবং রোলটা কিছু একটা ছিল, তার কারণে এখনো অনেকে রেফার করে রোলটা দিয়ে, এখনো সিনেমাটা যখন কেউ দেখে অনেক ফোন পাই আমি, সেটা খুব আশ্চর্য, এত বছর হয়ে যাওয়া একটা ছবি। আর একটা যেটা হয়, যে ওই সময় বাংলা ব্যান্ডকে তো চিনছে কলেজের ছাত্রছাত্রীরা, অর্থাৎ একটা নতুন প্রজন্ম চিনছে, তার উপরে যে প্রজন্ম তারা কিন্তু আমাকে সেভাবে চিনতো না, তারা আমায় চিনেছে কিন্তু পরম্পরা দেখে আর শুভ মহরত দেখে। আচ্ছা আচ্ছা। শুভ মহরতকে যে ওই রাখির কাছে কচুরি খেতে যেতে ছেলে বলে আমার পরিচয় হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, মানে সেদিক থেকে দেখতে গেলে মানে প্রত্যেকটা বাঙালি বাড়ির যে কেউ মানুষ আমাকে একটু মনে রাখলো,
তার একটা বড় কারণ হয়তো শুভ মহরত। আর এখন যখন ফিরে দেখি আমার ভাল লাগে, এখন ভাল লাগে এই কারণে অনেক ক্লিপ আসে এই ইয়েতে ঘোরে, ফেসবুকে ঘোরে। হ্যাঁ 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 হ্যাঁ। তাতে আমি দেখি যে এটা একটা অন্য লোক মতন দেখতে, এর মাথায় চুল ছিল, হ্যাঁ আলাদা একটা লোক ছিল, আলাদা একটা জীবনও ছিল তখন। আর একটা জীবনও ছিল। তুমি আমার মানে প্রত্যেকদিন শুটিং এর পর, মানে প্রত্যেকদিন শুটিং এর পর আমি, মানে শুটিং গুলো তো হয়েছে হ্যাঁ, দক্ষিণ কলকাতায়, তো আমার প্রোডাকশন ম্যানেজার দেখে ফেলেছিল যে আমি বাসে করে ফিরি। আচ্ছা হুম, আচ্ছা। তখন আমি বাস মেট্রো এইসব চাপি। তো তারপর আমায় ডেকেছিল একদিন, ডেকে বলেছিল যে তুমি কিন্তু এই ছবিটায় মানে একটা একটা মানে মেন লিড করছো, তুমি বাসে করে ফিরবে না। তো আমার একটা Wonderful. ট্যাক্সি ভাড়া বরাদ্দ হলো, আমি ওই ট্যাক্সি ভাড়া দিয়ে বাড়ি ফিরতাম। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মানে আমি বলছি তোমাদের ওই অধ্যায়টা এবং ঋতুপর্ণে যেটা চন্দ্রবিন্দু গিয়েছিল, আমার তোমার কথাতেই মনে পড়লো হঠাৎ, সেখানে তোমরা ছিলে আমার মনে আছে, এবং ঋতুপর্ণ ঘোষের খুব আপত্তি ছিল তোমাদের বাথরুম গানটা নিয়ে। তোমরা কেন ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল লিখেছো আমার মনে আছে, এবং তুমি পাল্লা দিয়ে তর্ক করে গেছিলে যে কেন লিখবো না। চন্দ্রিলা খুব তর্ক করেছিল। আর একটা গান নিয়েও ঋতুদার খুব আপত্তি ছিল, সেই গানটা হচ্ছে ত্বকের যত্ন নিন। হ্যাঁ ত্বকের যত্ন নিনটা ঋতুদার ধারণ বলেছিল যে এটা একটা সেক্সিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বলেছিলাম তুমি এতটা জেন্ডার এটার মধ্যে দেখো না। তার কারণ গানটা এরম হতেই পারে যে সময়কাল যেভাবে বদলাচ্ছে, তো গানটা একই সঙ্গে যেরকম শুধুমাত্র মেয়েদের জন্যই এই গানটা এরম নয়, এটা ছেলেদের জন্য হতে পারে। তখন মেল ফেয়ারনেস ক্রিম অলরেডি বাজারে এসে গেছে, ফলে গানটার অনেকগুলো লেয়ার তৈরি হতে পারে। তো এইসব নিয়ে মানে সবাই এইসব সবকিছুর পরেও গানগুলো পছন্দ করতে বলে তর্কাতর্কি করতে। না কিন্তু তোমাদের একটা ডেভিলস অ্যাডভোকেটের ভূমিকা পালন করে যাচ্ছিল। কিন্তু আমি বলছি যে এই যে জগৎটা তুমি যে বারবার বলছো না, যে 60-এর দশক 70-এর দশক এবং নানান পুরনো মানুষদের যে জগৎ এতটা পলিটিক্যালি কারেক্ট ছিল না, তাই তোমরা কিন্তু এগুলো লিখতে পেরেছিলে। আজকে এটা সম্ভব ছিল না, আজকে কিন্তু সম্ভব। এখন জেনারেশনের মধ্যে যে সত্যি এতটা বোক, তারা খুব টাফ, তারা হয়তো অ্যালাউ করতো না। একেবারেই। আমি বলছি সেইটা কি কোথাও আমাদের ক্ষতি করছে বলে তোমার কখনো মনে হয়, আমাদের জেনারেশনের ক্রিয়েশনে বা শিল্প সংস্কৃতিতে বা রাজনীতিতে সবকিছু ভীষণ, মানে কারণ আমি জানি রিসেন্ট টাইমসে তোমাকেও দু একবার এরকম প্রশ্নের মুখে পড়তে হয়েছে। হ্যাঁ, আমি বলছি যে সবাই কি এই যে অকারণ আজকে, তাহলে কি মানে আমি টেনিদার গল্প ওভাবে লেখা যাবে যে হ্যাঁ হালখাতার খাওয়া দাওয়া কি লেখা যাবে ওইভাবে? আমি বলছি যে শিল্প এমন একটা বস্তু না, মানে সেখানে যে মানুষ করতে আসছে সেটা তার মুক্তির একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মুক্ত আকাশটাকে আমি বলছি যে সেরকম থাকতে দেয়াই ভালো। আর শিল্পের একটা অদৃশ্য ছাঁকনি আছে, মানে কেউ যদি শুধু এটা করবে বলেই আসে, তাহলে সে তার একটা ন্যাচারাল মানে এলিমিনেশন হবে। যদি মানুষ শোনার হয়, যদি সেরকম শিল্পের মধ্যে ওই সারবত্তাটা থাকে, তাহলে লোকে শুনবে। আর যদি দেখা যায় সেটা নেই, টাইম টেস্টেড না, ফেড আউট করে যাবে একদম। তাকে কোনো আলাদা করে একটা খাপ পঞ্চায়েত বসিয়ে বা ভীষণ একটা অন্য কোনো নিদান দিয়ে সেটাই সেইভাবে আটকানোটা আমি খুব একটা মানে আমি সেটার কখনোই একই পক্ষে নই। যেরকম আমাদের সময় সব থেকে বড় শোরগোল হয়েছে রবীন্দ্রসঙ্গীতের, যেখানে কপিরাইট উঠে যাওয়ার পর প্রচুর মানুষজন বিভিন্ন ব্যান্ডের সঙ্গে সে প্রায় ভাঙড়া স্টাইলে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, সেটা দিয়ে গেল রব উঠেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো থাকলো না একদম, সেগুলো কি কেউ শোনে? বরং শোনে একটু মন দিয়ে তৈরি করা একটা সুন্দর একটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, অর্ণবের অ্যারেঞ্জমেন্ট। আজকে সেই সময় যখন শাহানা গিয়েছে, অর্ণবগুলো তৈরি করেছে, তার মধ্যে একটা মন ছিল, ওইটা যদি থাকে তাহলে তুমি শুনবে, তোমার জিনিসটা মানে শিল্প পদবাচ্য। ফলে আমার কাছে মানে আমি এখনো যখন কারোর একটা কিছু পড়ি বা শুনি বা দেখি, তো আমি সাংস্কৃতিক গুরুমশাই হতে চাই না, আমি সেভাবে কখনো দেখি না, বরং আমি চেষ্টা করি বুঝতে যেটা কেন হচ্ছে। এই যে একটা প্রশ্ন তোমাকে করতে ইচ্ছা করছে যে আমাদের প্রজন্ম যেহেতু নতুন অনেকগুলো জিনিস করছে, যেমন এটা খারাপ একটা দিক হয়তো, কিন্তু ভালো দিকও অনেক নতুন নতুন স্টার্ট আপ, অনেক নতুন নতুন ডিজিটাল পরিসরে তৈরি হচ্ছে, অনেক পোর্টাল, অনেক পডকাস্ট, তুমি নিজেই জানো। আমার তোমার থেকে যেটা জানতে ইচ্ছে করে যে তুমি তো অনেকগুলো নতুন জিনিস জীবনে করেছো এবং সেগুলো সাফল্যের সাথে করেছো। হ্যাঁ, মানে যে খুব ব্যতিক্রমী কয়েকজন মানুষের নাম আমার মনে পড়বে, তোমার আগের প্রজন্মের কয়েকজন হয়তো, কিন্তু তোমাদের প্রজন্মে বা তারপরে খুব কম মানুষকে এরকম পাবো যে এতগুলো দিকে সাফল্যের সাথে কাজ করেছে আর কি। সেটা সিনেমা হতে পারে, সেটা রোববার হতে পারে, সেটা সাংবাদিকতা হতে পারে, সেটা গান হতে পারে।
তো দাদা এই যে এর প্রশ্নটা এটাই যে তোমার কি মনে হয় মানে কিভাবে মানে আজকে যে এত ছেলেমেয়ে এত রকম চেষ্টা করছে কি থাকা উচিত মানে 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 তাদের কি দরকার বলে তোমার মনে হয়? কারণ অনেকে পারছেও না সার্ভাইভ করতে, কিন্তু পরিসরটা তো ডিজিটাল পরিসরটা তারা খুলে গেছে, এটা তোমাদের সময় ছিল না যে তুমি এইচএমভির জন্য যাচ্ছ বোম্বে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় একটা ক্যাসেট বার করার খুব মুশকিল ছিল। হ্যাঁ এখন আবার সময়কালটা যেরকম হয়েছে, আমি বলছি এখনো নানা রকমের সমস্যা আছে। এখন একটা মানুষজন যদি কাজ করতে এগিয়ে আসে, তার কারণ এই ডিজিটাল মিডিয়ামটা আমি একটু কম বুঝি, কিন্তু যারা বোঝেও আমি বলছি তাদের কাছে কম্পিটিশনটা এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। কিন্তু একটা গান বা একটা লেখা, সেটা যখন তার একটা মানে যে চেনা একটা সাধারণ মান তার থেকে অনেকটা উঁচুতে উঠে যায়, সেটাকে আইডেন্টিফাই করার লোকও কিন্তু আছে, সেটা আমার সেই বিশ্বাসটা আমার আছে। যারা নতুনরা কাজ করছে, যে মাধ্যমেই কাজ করুক, আমার মনে হয় তাদের কাজের প্রতি বিশ্বাসটা খুব বড় একটা জায়গা। সেই বিশ্বাসটা যদি তারা রাখে, তারা নিজের পাঠক বা দর্শক বা শ্রোতা তৈরি করতে পারবে, ডেফিনেটলি পারবে। মানে সংস্কৃতির পরিসরটা এত বড়, তার তার এরকম নয় যে একটা ধরনের জিনিসই বারবার, নানা রকম জিনিস হবে। আর সেটা হবে, আমি বলছি যে যদি আমরা পুরোনো সময় থেকে ফিরে দেখি, বারবার সেটাই কিন্তু প্রমাণ করেছে মানুষ। সাধারণ মানুষ, আমি বলছি তাকে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলা মুশকিল। আর তাদের আমরা যেরকম বলি না যে মাস তো শুধু সিরিয়াল দেখবে, তা নয়, মাস অন্য জিনিসও দেখবে, কিন্তু তোমাকে পরিবেশন করে যেতে হবে, তোমাকে তৈরি করে যেতে হবে। সেই তৈরি করাটা তুমি নিজেকে যত মজবুত করবে, নিজেকে যত তুমি মানে নিজের কাছে নিজে যতটা স্পষ্ট থাকবে, তোমার শিল্পকর্মটাও ভবিষ্যৎকালে সেইভাবে সেরকমই একটা জায়গা পাবে। একদম একদম অনবদ্য অনবদ্য। তোমার একটু রোববারে যাব এবং সাংবাদিকতায় যাব, তার আগে আমি তোমায় পড়তে চাই যে যুগান্তরের কথা হচ্ছিল একটু আগে, তোমার সাংবাদিকতা জীবন শুরু, তাতে একদম কয়েকটা শেষের দিকে তুমি লিখছো, আজ ফিরে তাকালে যুগান্তর দূর অতীত, তারপর বেশ কয়েক স্টেশন ট্রেন এগিয়ে গিয়েছে, নতুন প্ল্যাটফর্ম, নতুন নাবিক, নতুন গাংচিল, বন্দরে ঘাই দেয় জাহাজের ভোঁ, ওই তো ঘোলা জলে ঝিলমিলি কাটে যুগান্তরে রৌদ্র ছায়া। একদৃষ্টে চেয়ে থাকলে মনে পড়ে যায় টাইটানিক পুরোপুরি ডুবে যাওয়ার আগে শেষবারের মতো একবার ভেসে উঠেছিল, মাস্তুল আঁকড়ে আমরা একটা চেষ্টা দিয়েছিলাম মাত্র, হয়নি। তারপর তো ভাসতে ভাসতে অন্য অন্য অন্তরীপ, অতল জলের গর্ভে তখন বুদবুদ কাটছে উতল কিছু দীর্ঘশ্বাস। তুমি ওই যুগান্তরের তলিয়ে যাওয়ার সাথে টাইটানিকের একটা বর্ণনা টেনেছিলে, অসম্ভব সুন্দর। কিন্তু আমরা দেখলাম আমাদের জেনারেশনে, আমরা এখন কলেজে গেলাম, তোমার রোববার তুমি হই হই করে তৈরি করলে এবং তোমরা সবাই মিলে, এবং সেখানে একটা ইয়াং টিম আমার মনে আছে এখনো, আজকে যারা করছে তারা তখন আরো ইয়াং, এবং তোমার নেতৃত্বে ওই ছোট্ট প্রতিদিনের ঘরটা থেকে আস্তে আস্তে ছাদের ঘর থেকে তারপরে এখন তো একটা বড় দপ্তর। তো এইটাও তো আরেকটা তুমি প্যারালালি করলে হয় না, এইটা মানে এইটা কিভাবে, মানে এটা একটু যদি একটু রোববার নিয়ে সচেতন ভাবে করিনি, তার কারণ যুগান্তর খুব ভালোবেসে করছে, যুগান্তর নিয়ে একটা বিরাট বেদনা ছিল তোমার। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে প্রথম চাকরি, আর আমরা যেভাবে বড় হয়েছি না, তাতে আমার মনে হতো যে একটা চাকরি পেয়েছি তো এটাই সারা জীবন করবো। সাংবাদিক হতে চেয়েছিলাম, অন্য কাজ অত ভালোভাবে পারতাম না। এবার মানে এতটাই ভালোবেসেছিলাম যে যখন দীপঙ্কর দা বললো যে না তোকে আমি তো এমএ কমপ্লিট করতে পারি, আচ্ছা সেটা করতে পারিনি যুগান্তরের জন্য, কারণ যুগান্তর জয়েন করে ফেলেছো, ফলে আমি ওই ছুটিটা পেতাম না মানে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য। এবং সেটা নিয়ে আমার কোনো আফসোস ছিল না। তার একটা বড় কারণ হচ্ছে আমি জানতাম এই কাজটাই তো আমি করবো, তো অসুবিধা কি আছে। সেই কাগজ যখন মানে কালের গর্ভে একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে, তখন একটা মন খারাপ হবে। আর আমরা যে দলবলটা ওখানে জয়েন করেছিলাম, আমরা তো ট্রেনি জার্নালিস্ট হিসেবে ভীষণ ভালো একটা টিম ছিল, ভীষণ ভালো একটা টিম। সেই টিমের বন্ধুত্ব এখনো যথেষ্ট অটুট। আমরা সেটা নিয়ে আলোচনা করি, আড্ডা মারি, দুঃখ প্রকাশ করি, এবং সেখানে প্রত্যেকে তার নিজের নিজের জায়গায় বিরাট 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 জায়গায় দাঁড়িয়ে গেছে। মানে জয়ন্ত চৌধুরী এত সুন্দর, নীলুদার সাথে আমি চাকরি করতাম, মানে নীলাঞ্জন হাজরা নীলু ছিল আমাদের অমৃতবাজার পত্রিকা, ওর মতো ওরম পাগল ছেলে, ওরম ট্যালেন্টেড ছেলে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, গিয়ে কোথা থেকে একটা উর্দু শিখেছে, হ্যাঁ। ঈশানী তো মানে এত বড় একটা জায়গায়, ওর জন্য একটা বিরাট গর্বের জায়গা। সোমা এরকম একটা ভালো একটা রিপোর্টার হিসেবে কাজ করছে। ফলে আমাদের দলবলটা খুব ভালো দলবল ছিল। মানে আমরা যদি একসাথে সত্যিই কাজ করতে পারতাম, আমরা যুগান্তরটাকে হয়তো একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। সেই আফসোসটা আমার ছিল সবসময়।
পরবর্তী সময় যখন আমি রোববারের কাজ করার একটা অফার পাচ্ছি, সেটা ঋতুদার থেকে পাইনি, অফিস থেকে পেয়েছি। ঋতুপর্ণ ঘোষ তখন মানে উনি আর কি এডিটর হিসেবে থাকবেন, বাট উনি অফিস তো করতে পারবেন না, তো একজন দেখার জন্য না লোক খুঁজছে। আমি ওই একই সময় আরেকটা চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা অপর্ণা সেন আমায় দিয়েছিলেন কলকাতা টিভিতে, ডিরেক্টরের চাকরি। তাড়াতাড়ি করছিল অলরেডি না, তারা ছেড়ে দিয়েছে। তো এবং আমি বলছি আমি তখন রোববারে যে মাস মাইনে যুক্ত হয়েছিলাম, হ্যাঁ ওটা অনেক বেশি ছিল, 3 গুণের বেশি মাইনে ছিল ওই চাকরিটাতে। হ্যাঁ, কিন্তু আমার একটা কথা মনে হয়েছিল, গানের এতটা চাপ আছে, আর রোববারের ওই পুরো পরিকল্পনাটা শুনে আমার খুব কাজটা করতে ইচ্ছে করছিল, যে একটা লেখালেখির ক্ষেত্র তৈরি হতে পারে। অত কিছু বাকিটা ভাবিনি, মাত্র 3-4 জন নিয়ে কিন্তু ওই পত্রিকা আমরা শুরু করি, এবং সেই জায়গাটা থেকে আস্তে 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 রোববারের যে এতটা জনপ্রিয়তা হলো, মানুষজন পড়তে শুরু করলো, একটা সুনির্দিষ্ট বাংলা গদ্যকে রোববার অনেকটা তৈরি করলো। সেটা কিছুটা ব্যক্তিগত, কিছুটা ফার্স্ট পার্সনের লেখা। তো ফলে সেটার একটা খুব আলাদা ফুলফিলিং একটা অনুভূতি আছে, যে রোববার ফাইনালি হলো, রোববার আমরা করতে পারলাম। আর আজকে তো রোববার, আজকে যেরকম ভাস্কর কাজ করছে এত সুন্দর করে প্রিন্টটা নিয়ে, সম্বিত এত সুন্দর করে কাজ করছে ডিজিটালটা নিয়ে, ফলে সেটা যখন দেখি না, কোথাও একটা জিনিস শুরু হওয়া, সেই শুরু হওয়া নৌকো যদি ধীরে ধীরে সত্যি অন্য কোনো দ্বীপে গিয়ে হাজির হয়, তো সেই নৌকোটায় আমি যদি থাকি বা না থাকি আমার খুব গর্ব হয়। চমৎকার বললে। একটা জায়গা তোমার সিনেমায় আসবো, তার আগে একটা জায়গায় আমি বলতে বাধ্য হচ্ছি যে সুমনের গানে যে অ্যাটিটিউডকে আমরা পেয়েছিলাম, ধরো একজন প্রেমিক, তুমি এটা দু এক জায়গায় বলেছো এর আগে, কিন্তু সেই প্রেমিক খুব সাহসী, সে হিরো আর কি। হ্যাঁ, সে একাই সবাইকে মেরে দেবে আর কি। হ্যাঁ, কিন্তু তারপরের যে অ্যাটিটিউড গুলো এলো প্রায় কাছাকাছি অ্যাটিটিউড, তোমাদের গানে এসে একদম 180 ডিগ্রি উল্টে যাওয়ার অ্যাটিটিউড আমরা পেলাম। বাঙালি তরুণ যেমন হয়, সে কবিতা লেখে, সে প্রপোজ করতে পারে না, সে ব্যর্থ হয়, সে একা ভয় পায়, সে নিজের জাহির করতে পারে না নিজেকে খুব বেশি। এই চরিত্রটা, এই ধরনের চরিত্র আমি তোমাদের গানেই প্রথম উঠে এলো। তার আগে কিন্তু সাহসী প্রেমিকের গানই সব হয়েছে, জাতিস্বরের মতো গান হয়েছে, মানে সে মেরে সব, তাকেই প্রপোজ করলে তাকেই হ্যাঁ বলবে। কিন্তু সেই তুমি এসে প্রথম বললে যে না, মানে আমার ভিনদেশী তারা একা রাতে বিয়ে, আমি পাই না ছুতে তোমায় আমার একলা, এই যে এটা কখনো ভেবে দেখেছো যে মানে 180 ডিগ্রি উল্টে গেল অ্যাটিটিউডটা? কিন্তু মানে এটা খুব কঠিন একটা সময় দাঁড়িয়ে, সুমনের মতন শিল্পী বা অঞ্জনদার মতো শিল্পীদের সময় দাঁড়িয়ে, মানে এটা কিন্তু অ্যাটিটিউডটা অঞ্জনদার গানে বরং আমি বলছি যে সেরকম ছিল। হ্যাঁ, সেরকম চরিত্র কিছু কিছু ছিল। হ্যাঁ, বলছি যে অঞ্জনদা যখন আমি বৃষ্টি দেখেছি গায়, যে শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবি, কিন্তু সেও বহিমিয়ান, কিন্তু তোমার কিন্তু বহিমিয়ান তরুণ নয়, সে মধ্যবিত্ত বাঙালি। মানে অঞ্জনদার যে চরিত্রটা উঠে আসছে, সেটা উঠে আসছে হ্যাঁ নোনাপুকুর ট্রামডিপোর আশপাশ থেকে। হ্যাঁ, আমার চরিত্র বা চন্দ্রিলের চরিত্রটা অনেকটাই উঠে এসছে কিন্তু উত্তর কলকাতার গলি, একটা অ্যাটিটিউডের তফাৎ আছে। একদম এটাই বলতে চাইছি। আর একটা কোথাও আমার মনে হয়, মানে সেটা ইন্টারভিউটা দিতে গিয়ে আমার মনে হচ্ছে, যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সুমনদার চরিত্রটা যতটা বিপ্লবী, যতটা সাহসী, যে আজকে রাস্তায় দাঁড়িয়ে যখন চুমু খাওয়ার কথা, রাস্তা আটকে, সেটার মধ্যে না একটা ফ্যান্টাসি আছে। বাঙালি বিপ্লব চেতনার মধ্যে অনেকটাই সেটা ফ্যান্টাসি নয়, সেটাই আছে। তো ওটা হচ্ছে আর কি আশাবাদের চাষাবাদ। আর আমরা যেটা বলছি, আমার মনে হয় যে সেটার মধ্যে সত্যিটা আছে। এক্স্যাক্টলি। আমাদের মানে আমরা ওই চুমুটা খেতে গেছি, গিয়ে তারপরে মানে একটা দাঁড়াম করে বকুনি খেয়েছি, খেয়ে তারপরে মাথা নিচু হাঁটা। এইটাই বলছি। মানে এটা চমৎকার। মানে আমি বলছি তোমার ভূত বসে শিয়রে বা একজন গেল মাঠ, ওই গানগুলো আমি বলছি তোমার গানে আমি বিশেষ করে বলবো, রাজনীতি যেভাবে এসছে, ধরো মানে একটি মুরগি দুটি ঠ্যাং, মানে সেই সিপিএম আমলে ওইগুলো গাওয়া, মানে মজা করেই গাইছো, কিন্তু ভয়ঙ্কর পলিট পুরো এইসব তুমি বলছো গানের মধ্যেই বলে দিচ্ছ আর কি। হ্যাঁ, এবং তারপরে তুমি কিন্তু থ্রু আউট ওই গিভ মি রেড বলে দিচ্ছ গানের মধ্যে, বলে বলে চলে যাচ্ছ, সরাসরি কোনো প্রতিবাদ হচ্ছে না, কিন্তু তুমি বলে খেলছে সচিন, ভয়ঙ্কর পলিটিক্যাল গান। আবার প্যারালালি আমি তখন নবারুন্দার লেখা পড়ছি, ফেতারু, এক ধরনের মজা পাচ্ছি কাছাকাছি তোমার মজার মতন, যেটা কিন্তু ওই সময়টা থেকে উঠে আসছে। আমি বলছি যে এই যে গ্লোবালাইজেশনের তুমি যে গানটা তখন লিখছো, এবং তারপরে যখন তোমার ছবি দেখছি ওপেন ডিভাইসকোপ, সেখানেও তুমি সরাসরি ওই সময়টাকে দেখাচ্ছ, এরকম একটা সিপিএম নেতা বা মানে আমি নাম করছি না, মানে আমি বলতে চাইছি যে
এই রাজনীতিটা তো তুমিও বলছো একইভাবে, কিন্তু ওই মধ্যবিত্ত ভীতু হেরে যাওয়া মানুষটারই কোথাও গিয়ে তার একটা চিৎকার আসছে তোমার কাজে বারবার করে। এবং এই অ্যাটিটিউডটা আমার মনে হয় এটা তোমাদের খুব বড় কন্ট্রিবিউশন। এটা আমরা আমরা আমাদের পরের প্রজন্ম হিসেবে মনে হয় যে সুমনের তারপরে ওই রকম হতো না তো, না মানে একটা নতুন জানা, মানে সুকুমার রায় যেমন একটা রেভলিউশন, আমরা চন্দ্রবিন্দু কিন্তু সে অর্থে একটা আমার সময়দারই একটা অন্যরকম রেভলিউশন আমার মনে হয়, যে হাসি খোলা একটা পরিচয়। হ্যাঁ, মানে আমাদের আমাদের কথা বলাগুলোর মধ্যে যেরকম কিছুটা সান্ধ্য ভাষা আছে, কিছু Exactly. লেয়ার আছে, এক্স্যাক্টলি। তো সেই লেয়ারটা যে সবসময় কনভেড হবেই এটা আমরা সবসময় বুঝিনি। তা মনে হচ্ছিল হ্যাঁ আমাদের মতন যারা বন্ধু বান্ধব তারা শুনবে, তারা বুঝতে খেলছে সচিনের মধ্যে, যদি সত্যি তোমার ওই বাজার অর্থনীতিটা এসে বাসা বাঁধে, যেখানে সচিনকেও খেলতে হচ্ছে তার ওইটার মতন করে, বাজারই তাকে ডিকটেট করে দিচ্ছে, সেই ভাষাটা কারোর কাছে পৌঁছতেও পারে। কিন্তু আমরা একটা খেলা খেলেছিলাম, আমার মনে হচ্ছে যে যদি সেটা নাও বোঝে তাহলে ওই গানটার সাথে নাচতে পারে। তাই তো করে, তাই তো করে কি গানের মানে ভেতরে ঢুকে অত কিছু বোঝে না। তারা একটা ওপর মজা চায়, সেই মজাটা মানে একটা শিল্পের থেকে আমরা কি প্রত্যাশা করি। তো আমরা না সেইটার একটা, আমি বলছি যে খেলা সবসময় খেলার চেষ্টা করছি, যে দুধ না খেলে হবে না ভালো ছেলে। এক্স্যাক্টলি। গানটা কিন্তু একটা প্রোটোটাইপকে সবসময় রিডিকিউল করছে। একদম একদম একদম। যে এই ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়াটাকে রিডিকিউল। একদম একদম। আমি ম্যাক্সিমাম রিয়াকশন কি পাই এটার, যে বিভিন্ন মহিলা এসে বলে যায় যে আপনার এই গানটা শুনে বাচ্চারা জুজুর ক্ষেত্রে হয়, আমি সেই জন্য গানটা বাচ্চারা লাফায়। হ্যাঁ, কিন্তু সেই গানটাকে এইভাবে ইন্টারপ্রেট যদি করে নেয়, গানটা যদি কোথাও সমাজসেবার কাজে লাগে, কেউ যদি ত্বকের যত্ন শুনে তার যদি বোটক্স করতে ইচ্ছে করে তো করবে, কি করা যাবে না। এটা আমি সেখানে গিয়ে আমি বলছি যে আমি একটা কালচারাল প্রহরী হয়ে না 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 দরকার নেই, কিন্তু আমি বলছি এটা তো আমাদের হয়ে এসছে, গোপী গাইন বা গাওয়াইন, আমরা ছোটদের ছবি বলেছি, সুকুমার রায় ছোটদের, কিন্তু যুদ্ধবিরোধী ছবি কেউ তো দেখিনি আমরা, বা জটায়ুকে আমরা বরাবর হেসেছি, কিন্তু এরা একা মানুষ, সে যে ফেলুদাকে সঙ্গ দেয়, তারও যে দুঃখ আছে, সেগুলো নিয়ে কখনো ভাবিনি। ফেলুদা ওকে ছোট করেছে সবার সামনে, এটা প্রতুলদার গান আছে এটা নিয়ে, জটায়ুর গান বলে। আমি বলছি এইটা কিন্তু তোমাদের একটা বিরাট কন্ট্রিবিউশন, আমি কোথাও এইভাবে বলতে শুনি বলে আমাকে অনেকদিন পর যেহেতু তোমার সামনে এটা বলতে পারছি। প্রতুলদার নামটা শুনে খুব ভালো লাগলো, তার কারণ প্রতুলদা ইনফ্যাক্ট প্রতুলদার শেষ সাক্ষাৎকারটা রোববার হয়ে আমারই নেওয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি লিখেছিলে, খুব বড় সাক্ষাৎকার আমি নিয়েছিলাম প্রতুলদার সাথে। দারুণ ইন্টারভিউটা। প্রতুলদাও না আমাদের গানের মনটাকে অনেকটা তৈরি করে দিয়েছে। এই যে এরকম ভাবে গান হতে পারে, গান সম্বন্ধে আমাদের যে ধারণা, একটা ব্যারিটোন সে মঞ্চে এসে তার যাবতীয় আর কি সাংগীতিক প্রতিভা উজাড় করে দিচ্ছে, তার বাইরে যে একটা গান হতে পারে, যে এই যে প্রতুলদা একটা গান গাইছে যে ন্যাংটা শিশু আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পুড়ছে গায়ে, ফুটপাতে আজ লেগেছে জোছনা, তো গায়ে কাঁটা দেওয়ার মতো সব গান, গায়ে কাঁটা দেওয়ার মতো গান। আমার মনে আছে প্রেসিডেন্সি কলেজে গেছি, ফাগুরাম যাদব এসছেন, তো সেই সময় শঙ্কর গৌনিয়োগী মারা গিয়েছেন, মানে ওনাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে প্রেসিডেন্সিতে একটা স্মরণ সভা, সেখানে ফাগুরাম যাদবও যেরকম গাইছেন, আবার একই সঙ্গে প্রতুল মুখোপাধ্যায় গাইছেন। আমরা সবাই দাঁড়িয়ে কোরাস গাইছি যে জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে। এই যে গানের মঞ্চ পেরিয়ে আরো অনেক দূরে চলে যেতে পারে, তার যে আসলে হাতিয়ারটা কোথায়, তার যে শক্তিটা কোথায়, আমার কোথাও মনে হচ্ছে যে এই গানগুলোর সঙ্গে বেড়ে উঠতে উঠতে আমরা সেটা পেরেছি, সেটা শিখতে পেরেছি। এইটা এখনো যখন আজকে সত্যি ট্রাম্পের প্রত্যেকটা ঘোষণা শুনছি যে সে ইরানে বম্বিং করবে সবকিছু, রাত্রেবেলায় কোথাও সুমনদার গান তখন মানে আসে যে তোমাকে অভিবাদন প্রিয়তমা, একদম ভয় নেই, চমৎকার বললে। আমার মনে হয় তাহলে কি কোথাও গিয়ে আবার ঋত্বিক ঘটকের সিনেমা প্রাসঙ্গিক হচ্ছে, দেশভাগ আবার সুমনের গান প্রাসঙ্গিক হচ্ছে, মানে তার কারণ হচ্ছে যখনই সীমান্ত নিয়ে আমরা আলোচনা করব, যখনই অনুপ্রবেশ নিয়ে আমরা আলোচনা করবো, তখনই ঋত্বিক আবার চলে আসছে। অবশ্যই মানে আজকে যে শিল্পকলা তৈরি হচ্ছে, গান, সিনেমা, নাটক, থিয়েটার, লেখা, তাতে কি রাজনীতির আর একটু বেশি আর একটু রেগে যাওয়া দরকার কোথাও মনে হয় তোমার? হয়তো, বা স্যাটারিক খবর পরের প্রজন্ম, মানে সেখানে তো আমার ছেলেও বড় হচ্ছে এখন, তো আমি যখন, যদিও এই শহরে বড় হয় না, হচ্ছে না, মানে বম্বেতে বড় হয়, কিন্তু কোথাও একটা না ওদের সাথে কথা বললাম, যেটা বুঝতে পারি যে ওদের যে আমাদের যে বড় হওয়াটা, যে তোর বড় হওয়াটা একটা আমার মত, একদম একদম, মানে আমি বলছি একটা ছোট জায়গা থেকে বড় হওয়া, সেখান থেকে একটা বৃহৎ ভাবনা, সেটাকে আমরা হয়তো কোথাও থেকে পাই, সেই সেটাকে লালন করা এবং নিজেদের এগিয়ে চলা।
হয়তো পরের সময় আজকে জেন জি বা জেন হ্যাঁ, আলফা হ্যাঁ। এরাও হয়তো তাই সেভাবেই হয়তো করবে, আর আফটার অল তারাও তো একটা কিন্তু আমার মনে হয় যে শিকড়ের দিকে আমাদের যতটা শিকড়ের দিকে যাওয়ার জন্য আমাদের যতটা জ্ঞানজ্ঞানানি ছিল হুম, 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 ওদের একটু কম। হুম, তার কারণ ওরা পৃথিবীটাকে কিন্তু একটা খুব গ্লোবাল ভিলেজ হিসেবে দেখে, হুম, হুম। যে দেখাটা হয়তো আমাদেরও উচিত ছিল, আমরা আমরা অতটা দেখতে পারিনি। না, মানে না। আমি বলছি যে আজকে তুই মানে শ্যামল গাঙ্গুলি না পড়ে বড় হতে পারবি না, হ্যাঁ? এক্স্যাক্টলি, তুই এক্স্যাক্টলি। সৈয়দ মুস্তাফা সিরাজ যদি না পড়িস না, তাহলে তোর মানে একটা বিশ্ব অধরা হয়ে যাবে। একদমই। তো বাংলা সাহিত্যটা না একটু মন দিয়ে পড়া আমার মনে হয় সেটা দরকার। অনেকটা মননটা তৈরি করে দেয়। একদম। সেইটা থেকে খুব আমি জানি না জরুরি নতুন কথা বলছো। প্রজন্ম সেটা কতটা সেটার ব্যাপারে সচেষ্ট, কিন্তু হলে খুব ভালো, এটা খুব খুব হলে খুব ভালো। খুব খুব ভালো বললে, মানে কারণ যে সম্পদ আমাদের আছে আমি বলছি সেটাই যদি কেউ একটু মন দিয়ে দেখে মানে ভালো করে পড়ে বা দেখে তার যথেষ্ট। মধ্যে না সে আবার তার ওই রুটের কাছে ফিরে হুম, হুম, আসবে। হুম, 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 হুম। আমি তুমি অনেকটা আমরা এগিয়েছি, আমরা আর কয়েকটা প্রশ্ন আমার তোমার জাস্ট করার আছে। একটা হলো যে এই যে তোমার সিনেমায় আমি যেতে চাই, হুম। তুমি যে সংস্কৃতির কথা বলছো, আমি দেখছি তুমি তুমি কিন্তু প্রথম ছবিটা বানাচ্ছ তোমার ছোটবেলায় ফিরে যাচ্ছে এগেন, মানে ছোটবেলা তো আমাদের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা তুমি বলছো, এবং স্মৃতিতে ঢোকা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক আর কি। কারণ আমরা পরে যারা স্মৃতি নিয়ে কাজ করেছে আমাদের মানে অঞ্জনদাই ছোটবেলার কথা খুব বলেছে ওর গানে বা সিনেমাতে, তো তোমার খুব ডিফিকাল্ট টাস্ক একটা মানুষের স্মৃতিতে নিজে, এবং শুট করছো তুমি অতগুলো লোককে নিয়ে প্রথম ছবি। তো কতগুলো ইমেজ আমি পরে ভেবে দেখেছি আমাদের প্রজন্ম, তুমি যা বললে আমাদের একরকম, যেহেতু তোমার পরে আমি অনেক পরে বড় হচ্ছি, কিন্তু একরকমের ওই যে যখন সুরঙ্গনা এতে আসছে, ওই যে টানা রিক্সাটা করে আসছে সরস্বতী পুজোর দিন সকালবেলা, ওটা আপামর বাঙালি আমাদের যারা এই গায়ে কাটা দিচ্ছে আর কি, মানে আমরা বড় হয়েছি আমাদের এই সরস্বতী পুজোর সকালবেলার ইমেজ ওটাই আর কি। এটা তুমি ধরে নিয়েছো ফাট করে, এবং অজস্র ইমেজ, মানে ঋদ্ধিকেও যখন নানান সময় দেখছি, মানে মনে আছে ওটা যখন আমার বাড়ি বাবা মার সাথে দেখতে গেছিলাম, মার চোখে জল বেরিয়ে চোখ মুচ্ছে এরকম অজস্র লোকের মতো, মানে মা পরে বলছিল যে এটা তোকেই দেখছি মনে হচ্ছে, কিরকম অজস্র মাই আমার ধারণা বলেছে, মানে তার ছেলেকে, মানে তাকে দেখতে পাচ্ছে ওই রকম, মানে এটা তো খুব ডিফিকাল্ট টাস্ক ছিল অরিন্দা, মানে এটা নিয়ে প্রচুর লোক, এখন তো সারা পৃথিবী তোমাদের সেলিব্রেট করে, আমরা কি বলবো আর, কিন্তু আমরা কেউ নই, কিন্তু এই যে ছোট ছোট নিজের এত বিখ্যাত হওয়ার পরও তুমি মেমারিতে ঢুকছো, এবং তুমি বলেছিলে শুটিং এর সময়, মনে আছে একটা ভিডিওতে আমার মনে আছে যে এটা আমার কাছে স্বপ্ন, আমি আবার স্বপ্নটার ভেতরে ঢুকছি, এলডোরাডো তুমি বলেছিলে। তো এই যে ছাদের ইমেজ গুলো, তো গলির ইমেজ গুলো, গঙ্গার ধারের ইমেজ গুলো, হ্যাঁ, এবং তুমি এগুলো তার আগে এই বইটাতে থরলি লিখেছো, ছড়িয়ে আছে ইমেজ গুলো, কিন্তু ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক অরিন্দা, মানে তুমি এটা কি করে পারলে, মানে খুব কঠিন, কিন্তু অনেক মানুষ ভাবে পারে না, কিন্তু মানে শুট করতে তো আরো পারে না, ছড়িয়ে যায়, মানে আমার বাংলায় এখন ছড়ায়, কিন্তু তুমি তো মেরে দিয়েছো আর কি, এটা কি করে করলে বলো? একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ছেলেবেলায় একটা খুব বড় সম্পদ সবার কাছে, একদম। মানে সেটা ওরান বামুকের কাছেও সম্পদ, হ্যাঁ, আবার একই রকম ভাবে আমার কাছেও সম্পদ। এক্স্যাক্টলি। কিন্তু ছেলেবেলা সত্যই যে সুখের ছিল এমন না, হ্যাঁ, মানে আমি বলছি তার মধ্যেও প্রচুর ওঠা নামা থাকে, প্রচুর খারাপ জিনিস থাকে। কিন্তু কি হয় যে একটা বয়স পেরিয়ে এলে না, মানে ছেলেবেলায় যখন আমাদের ছেলেবেলার বয়সটা থাকে তখন ছেলেবেলাকে ভাল লাগে না, ভাল লাগে পেরিয়ে যাওয়ার পর। স্টেশনটা যখন পেরিয়ে যায় তখন ওই ফিরে দেখতে ভাল লাগে। ফিরে দেখতে কেন ভাল লাগে? তার কারণ আমাদের স্মৃতি যে আমরা তৈরি করি না, এই স্মৃতি গঠনের মধ্যে তারও একটা কিন্তু এডিটিং আছে, একটা এডিটিং প্যাটার্ন আছে। আমরা ভালোগুলোকে তুলে তুলে, হ্যাঁ, অর্থাৎ ঝগড়াগুলোকে, কালো সময়গুলোকে, সেগুলোকে আমরা ইচ্ছে করে একটু একটু করে বাদ রাখি। একই গল্প, ছেলেবেলার একটা কোনো ঘটনা, সেই ঘটনাটা আমি আমার 18 বছর বয়সে যা বলেছি, 26 বছর বয়সে তার থেকে আর বলেছি, 36 বছর বয়সে আবার গিয়ে গল্পটা বদলে যায়, একই গল্প বদলাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি স্মৃতিরও একটা কনস্ট্রাক্ট আছে, একদম। মানে আমরা স্মৃতি বলে যে জিনিসটা বলি, সেটার মধ্যে ওই একটা শিল্পের মতোই, সেটা পুরোটা সত্যি নয়, সত্যিরও থেকে আর একটু অতিরিক্ত কিছু, একদম। ওপেন টি বায়োস্কোপ হচ্ছে সেইটা, ওপেন টি বায়োস্কোপ কিন্তু পুরোটা সত্যি না, কিন্তু সত্যির থেকে একটু বেশি, হ্যাঁ, তার কারণ ওই দুনিয়াটা আসলে যা হলে হতো সেটা আমার বানানো, বাকিটা আচ্ছা, যেহেতু আমি তখন ওখান থেকে আর একটুখানি বড় হয়ে গেছি, আচ্ছা, আমি একবার ফিরে দেখছি ফোয়ারাকে বা চরণকে, কিন্তু ঘটনাগুলো রয়েছে, যে এই যে ঘটনাগুলো মানে এই যে একই মেয়ের প্রেমে পড়ছে দুজন, একজন একজনকে হেল্প করে দিতে গিয়ে
এবং তারপর তখন যেটা জানাজানি হয়ে যাচ্ছে যে চিঠি দিতে গিয়ে প্রেম হয়ে গেছে, সেটা নিয়ে একটা মন কষাকষি। মূল উপাদানগুলো এক, আমি বলছি উপাদানগুলো সবই এক, হয়তো বাকিটাকে আমি কিছুটা তৈরি করতে পেরেছি। আর আমার কোথাও একটা মনে হতো, মানে এই যে তুই ইমেজের কথা বলছিস, যে কি করে আমি ইমেজটা খুঁজে পেলাম, আমি হিন্দি ছবি টবিতে যখন দেখেছি না উত্তর কলকাতা দেখানো হয়, ভীষণ দেখে আমার মন খারাপ হয়েছে। ভীষণ ওপরে ওপরে, মানে সে একটা কি গ্ল্যামারাস একটা উত্তর কলকাতা, উত্তর কলকাতা মানেই একটা বিরাট বনেদি বাড়ি, সেখানে ঢাকঢোল বাজছে, হ্যাঁ, আর দারুণ দুর্গাপুজো হচ্ছে, এই ছাড়া আমি কোনো জিনিস দেখতে পাচ্ছি না। কিন্তু আমার একটা নিজের প্রতি নিজের প্রশ্ন ছিল, আমি যে বড় হয়েছি আমার তো জায়গাটা খুব ভালো লাগবে, ওই জায়গাটার মধ্যে তো একটা অসম্ভব সুন্দর মায়া বিছানো আছে, তাহলে সেইটা কি করে ধরা যায়? অর্থাৎ বাড়িগুলো তো অনেকদিন রং হয়, তাতে বাড়িগুলো দেখতে খারাপ লাগে না, কিন্তু ওই বাড়িটা দাঁড়িয়ে আছে চুপ করে, বৃষ্টিটা হয়েছে, দেয়াল গুলো ভেজা, একটা ছাতে কাপড় শুকোতে দেওয়া রয়েছে, হ্যাঁ, যে বাড়ির একটি মেয়ের বিয়ে হয়নি সেও একটা কোণে দাঁড়িয়ে, হ্যাঁ, তার সে হয়তো দূর থেকে দেখছে আর ঘুড়ি উঠছে, হ্যাঁ। তো আমি বলছি যে এই দৃশ্যটা আমি দেখছি, তাহলে সেই দৃশ্যটার যে মায়াটা, সেটাকে ক্যাপচার করা যায় কোনোভাবে? তো যদি সেটা আমি লিখতে পারি, আমি চেষ্টা করি যে সেটাকে যদি ক্যামেরা দিয়ে সেটাকে ট্রান্সলেট করতে পারি। অসামান্য অসামান্য অসামান্য। আমি চেষ্টা করেছিলাম ওপেন টি বায়োস্কোপের সময় যা শুট করব নতুন লোকেশনে করব, যেখানে আমি সিনেমায় ব্যবহৃত হয়েছে এরকম কোনো লোকেশন ব্যবহারই করি। এইটা তো ফলে তার গলি গালা, বাড়ি, নোংরা যা কিছু ছিল আমি সেটাকে ছবির মধ্যে রেখেছি, কিন্তু সেটা যেন একটা নতুন শহরকে তৈরি করতে পারে। একদম একদম একদম। এবং এই চরিত্রটা আমার আজকে যতবার ভাবি, রয়দা দত্তর চরিত্রটা, আমাদের আমি একটু আগেই বলছিলাম, আমাদের প্রত্যেকের ছোটবেলায় তো এরকম একজন মাস্টার, আমার স্কুলে একজন মাস্টারমশাই, আমারও ছিল, তোমারও ছিল, এইটা থাকবেই। হ্যাঁ, এই যে নিজে যা পারেনি জীবনে, মতিনন্দীর কথাই আসবে মনে, ইনএভিটেবলি, অবশ্যই মতিনন্দীর কথা, আর ছায়া আছে বোধহয় না চরিত্রটার মধ্যে। অফকোর্স, তার কারণ আমি স্কাউট করতাম একটা বড় সময় ধরে, ইনফ্যাক্ট আমার পরে ওই গ্রুপে প্রসেনও স্কাউট করেছে। আচ্ছা, আমরা দুজনেই কিন্তু আমাদের গান লেখা শুরু ওখান থেকে, জানি। হ্যাঁ, তো ওখানে দীপক দা বলে একজন ছিলেন, প্রচন্ড খিটখিটে, প্রচন্ড মানে সে আর কি বকা ঝকা, ছেলেবেলা থেকে তার বকুনি কানমলাই খেয়েই বড় হয়েছে, কিন্তু ওই অন্তঃকরণে কোথাও একটা কিছু ছিল যেটা টেনে রাখতেন। ওয়ান্ডারফুল। হ্যাঁ, তো রজতাভ দত্তর যে চরিত্রটা, যে বাইরে থেকে মনে হবে যে একটা ভীষণ বিটকেল লোক, অথচ সে ভেতর থেকে কিন্তু অন্য রকমের মানুষ, এই মানুষ আমি দেখেছি। এবং সে নিজে যা পারেনি পরের ছেলেটার মধ্যে সেটা ভরে দিচ্ছে আর কি, সে যাতে জিতে যায় আর কি। হ্যাঁ, এটা ওয়ান্ডারফুল অ্যাঙ্গেল। তুমি মানে বড় যত হচ্ছে এটা কিন্তু দেখছি একটা, মানে এত আলোচনা হচ্ছে যখন বলি এই পয়েন্টটা নিয়ে অতটা খুব কথা হয় না, অর্ঘ্য কমল মিত্রের সাথে এটা নিয়ে অনেকবার আড্ডা হয়েছে সবকিছু, যে ওপেন টি বায়োস্কোপ কিন্তু আসলে একটা খুব কনজারভেটিভ পাড়া নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে। তো সেই পাড়ায় মানে যেখানে গণেশকে দুধ খাওয়া হয়, যেখানে সরু গলি দিয়ে গাড়ি যেতে পারে না, মানে এরকম একটা পাড়া, একটা আটকে থাকা পাড়া, যে তারা চারপাশের পৃথিবীতে কি ঘটছে কিছু জানে না কেউ। সেরম পাড়া একটা ছেলে, যাকে তার মা ভয়ে আনতো না, তার কারণ সে বেসিক্যালি একজন বাস্টার্ড। ওয়ান্ডারফুল অ্যাঙ্গেল। হ্যাঁ, তো তার মানে তুই যদি একটা এমনি অঙ্কের হিসেবে দেখিস, সেই পাড়ার এটা মেনে নেওয়ার কথা না। তো এইরকম একজন, যার জন্মের ঠিক নেই, একটি মানুষকে বা একটা বাচ্চাকে তার পাশে এসে দাঁড়াচ্ছে একটা কনজারভেটিভ পাড়া, তাকে বড় করে তুলছে কিন্তু একটা পাড়াটা। তো ফলে একই রকম ভাবে তারা যেরকম ঘোরতর তোর মানে প্রাচীনপন্থী এবং ভীষণ রকম ভাবে তারা আর কি মানে আটকে থাকা, আবার অন্যদিকে এটাই জীবনের একটা অদ্ভুত ডায়নামিক্স, যে এরকম একটা উদারতা, যে ওই রাতের আকাশটাও সে দেখাচ্ছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মানে এই ছোট ছোট কতগুলো নোয়ান্সেস না, মানে এইটা এত বড় হতে হতে আরো মনে হয় এখন জীবনে, মানে এই যে একটা মানুষ যা পারেনি সেটা পরের জেনারেশনের একটা ছেলের মধ্যে দিয়ে পারছে, এইটা বা এই যে পাড়াটা বড় করছে। সত্যি তো আজকে পাড়া কোথায় অরিন্দদা, মানে আমরা হয়তো রাহুল দাও কলোনি পাড়ায় বড় হয়েছে, আমিও একটা গড়িয়াহাটের কাছে, কিন্তু রাহুলের সমস্ত লেখালেখির মধ্যে কলোনি পাড়া, ওর নিজের জীবনটাকে এমন ভাবে ও সেলিব্রেট করেছে একদম। তো সেটা একটা মানে রাহুল প্রসঙ্গটা যখন উঠলো, আমি একটু বলি যে তুইও যেরকম প্রথম লেখা লিখেছিস আমার কাছে, তোমার কাছে একদম। তো রাহুলও প্রথমটা তোমার কাছেই লিখেছে, পপকর্নে লিখেছে, জানি মনে। সেই লেখাটা কলোনি থেকে রাজপথ হিরো হয়ে গেল রাতারাতি, দারুণ লেখা, জানি।
তো চিরদিনই। তারপর আমাদের কাগজে কলম লিখেছে, কল্লোলিনী, সেও আমার দেওয়া। তোমার দেওয়া। তো কারণ আমার কোথাও একটা ওকে আমি বলেছিলাম যে তুই যে জীবনটা চিনিস সেটা নিয়ে লেখ, সেটা তো অন্তত ঠিকঠাক হ্যাঁ, দিবি। কত রকম মজা, কলে জল পুড়িয়ে যাওয়া থেকে শুরু হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এর যে জিনিস চুরি থেকে শুরু করে লোডশেডিং হয়ে গেলে অমুককে চাঁটি মেরে ফিরে আসা, নানা রকম মজা। তবে একটা ঘটনা যে ওর লেখার হাতটা বরাবর এত আলাদা ছিল, হ্যাঁ, এত অন্যরকম ছিল। হ্যাঁ। আর একটা ছিল যে ওই জীবনটাকে ও সারাক্ষণ ওইটার মধ্যে থাকতো। ওটা তো বাঁচতো, ওটার মধ্যে বাঁচতো। আমি যে জানলাগুলোর আকাশ ছিল দেখেছি, হ্যাঁ, শুনলাম, দেখলাম। ওর পিড়াপিড়িতেই দেখেছি আমি। আমি তো দেখে মানে যেরকম সবারই খুব চোখ ছলছল করবে, কেঁদে ফেলবে, প্রায় সেরকম একটা নাটক। অসম্ভব সুন্দর। ফলে মানে অনেকক্ষণ থম মেরেছিলাম, কিছু বলতে পারি। হ্যাঁ, ওটা রাহুলের ওপেন টি বায়োস্কোপ। হ্যাঁ, একদম দারুণ বললে। অ্যাবসলিউটলি। মানে কি বলবো, মানে এরপর তো একটু কিছুক্ষণ স্তব্ধ হয়ে যেতে, কিন্তু আমার যেতে হবে। আমি পরে জাস্ট শেষের দিকে এসে গেছি। তুমি অনেকদিন ছবি বানাচ্ছ না, কিন্তু গান লিখছো পাল্লা দিয়ে। তোমার গান এখন তো সব জায়গায় সবাই শুনতে পাই আমরা, মেট্রো স্টেশন হোক, নানান জায়গায়। কিন্তু ভাই মজা লাগে যখন ধরো রাজ্জায় গানটা আমি মেট্রোতে যেতে যেতে শুনছি, মানে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে। এত এককের গান, কিন্তু সবাই মিলে মেট্রো যাত্রীরা শুনছে রাত যায়। বা এই গানগুলো অসম্ভব সুন্দর গান তোমার। শেষ দিকে আমি আজকে সকালে বর্ণপরিচয় গানটা তোমার শুনছিলাম, মানে তুমি আর প্রস্মিতা মিলে যেটা গেছো, অসম্ভব সুন্দর গান। পরের দিকে মুহূর্তটা আমার খুব প্রিয় গান। এরকম পরের দিকের গানগুলো, উঠে যাওয়া সিঁড়ি তো সবাই শুনেছে, এগুলো সবাই। গান তুমি লিখছো, সিনেমা তুমি বানাচ্ছ না সেভাবে, আর প্রচুর লিখছো আমরা জানি, কিন্তু সিনেমা বানাচ্ছ না কেন? মানে সিনেমা বানাচ্ছি না তার একটা বড় কারণ হচ্ছে যে আমি যে ধরনের ছবি বানাতে চাই না, মানে আমি শুধু প্রেমের ছবি আর শুধু থ্রিলার, এটা তো আমি বানাতে চাই না। আমি তার বাইরে একটু অন্যরকম ছবি বানাতে চাই। সেইটার জায়গাটা এখন বোধহয় অনেকটা বেশি ওটিটি। কিন্তু এটাও আমি জানাই, মানে যেহেতু ট্রামলাইন আমি একটা ছবি করতে চলেছি, তো সেটা হয়তো এই বছরই শুট হবে। আচ্ছা। এবং ডেফিনেটলি বিষয় হিসেবে সেটা এইগুলোর একটু বাইরের বিষয়। আচ্ছা, আমি মানে এই এখন যে অবস্থানে আমি দাঁড়িয়ে, সেখান থেকে আমি আর হিট ফ্লপ দারুণ একটা কিছু আমায় গোল মারতে হবে এসবের আমার ভাবনা নেই। সত্যি তাই। আমি আমার মতন, আমার যেটা পড়তে ভাল লাগবে এরকম একটা ছবি আমি বানাতে চাই। আমার মনে হয় যদি আমার ভালো লাগে সেটা বানিয়ে কিছু মানুষ আছে আমার মতো একদম ভালো লাগে। না কিছু না, অনেকে আছে। একটা জিনিস মানে শেষ জায়গায় এসে গেছি। তোমাকে তো আমরা দেখছি, মানে তোমাদেরও যখন মানে প্রায় 40-এর কোঠায় বয়স, আর আমরা তখন স্কুল পাস করে সবে কলেজ বা স্কুলে 11-12। একটাই প্রশ্ন আমার এখন আজকাল মাঝে মাঝে মনে হয়, এখন তুমি বছরের একটা বড় সময় বিদেশে থাকো, হ্যাঁ আমি জানি, বা ধরো তোমাকে অন্য প্রদেশে থাকতে হয় নানান কারণে, হ্যাঁ প্রচুর জার্নি তোমার জীবনে। কিন্তু আমি যে অনিন্দ্যদাকে প্রথম মিট করেছিলাম, সে অনিন্দ্যদা এত জার্নি করতো না আর কি। করতো, চন্দ্রবিন্দু সাকসেস পেয়েছে, দৌড়াচ্ছে, কিন্তু সেই মানুষটা একটু অন্যরকম। আমি বলছি দেখতে তার যখন মনে পড়ে নানান, আমার মনে আছে মহাজাতি সাধনের সামনে তোমার সাথে দাঁড়িয়ে কথা হচ্ছে, বা বিড়লা একাডেমির সামনে তোমার সামনে দাঁড়িয়ে কথা হচ্ছে, তোমরা তখন সব জিনিসপত্র ওঠাচ্ছে সবাই, তখন তুমি বলছো যে তোরা ভালো করে থিয়েটারটা কর, স্কুলে এতগুলো বন্ধু মিলে গান শুনতে এসছিস, থিয়েটারটা কর, এতগুলো ছেলে একটু অন্যরকম ভাবে, এরকম বলছো তুমি। কিন্তু আজকে তুমি বিরাট দৌড়াদৌড়ি করো, বিরাট ব্যস্ত, বিদেশে থাকো একটা বড় সময়, অনিন্দর প্রচুর শো তুমি করো, যাই তুমি হাত দিয়েছো শোনা হয়েছে তোমার জীবনে। আজকে যখন ফিরে তাকাও তোমার জীবনে, ফ্ল্যাশব্যাক যদি বলি, ওপেন টি বায়োস্কোপ যেমন ছোটবেলাকে দেখছো, তুমি যদি আজকে তোমার তো 50-এর কোঠায় তোমার বয়স, তুমি যদি আজকে ফিরে তাকাও ফ্ল্যাশব্যাকে, সত্যি কি ভেবেছিলে শুরুর দিকে যে এত কিছু ঘটে যাবে জীবনে, রূপকথার মতো একটা জীবন হবে? একেবারে না। তুমি সব ডাউন টু আর্থ আছো, একই রকম আছো। আমি একই, মানে আমি বলছি তুমি পাড়ার দাদার মতোই আছো, যে অনিশ্চয়তা, অরিন্দ চট্টোপাধ্যায় অন্য সামথিং, যে অনিশ্চয়তা নিয়ে মানে বেড়ে উঠেছিলাম, তার মধ্যে অনেকগুলো ইনসিকিউরিটি ছিল, যেরকম থাকে মানুষের, যে কি কাজ করব জানি না, কি করে রোজগার করব জানি না। যুগান্তরের চাকরিটা যদি পার্মানেন্ট হয়ে যায়, তাহলে 2000 টাকা স্টাইপেন্ড পাই, ওটা তখন 4000 টাকা হয়ে যাবে, তাহলে আমার জীবনটা চলে যাবে। এটাই বিশ্বাস ছিল, যে তখন যে প্রেম করছিলাম তাহলে একটা কিছু, হ্যাঁ মানে বিয়ে করতে পারবো, হ্যাঁ এরমই একটা জীবন ছিল। আর আমরা সব বন্ধুরা না যুগান্তর অফিস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফিরতাম। আমি কিন্তু ওখান থেকে মানিকতলা হেঁটে ফিরতাম। তাহলে অতটা পথ, অতটা গল্প একসাথে সবাই মিলে, কিছু জন ছিল দূরে যাবে, তারা শিয়ালদা স্টেশনে ঢুকে যেত,
অপূর্বদা এবং সবাই, আমি মালবিকা দিয়ে আমরা সবাই পারতো সব হাঁটতে হাঁটতে যেতাম। হুম হুম আহ, তখন জীবনটা দারুণ ছিল, হুম খুব অনিশ্চিত ছিল কিন্তু দারুণ ছিল। গান যে গাইছি জানতাম নাকি কেউ গান শুনবে, হুম বা তুই যে বলছিস যে হুম। ভিনদেশি তারা বা এতগুলো লোক আলো জ্বালিয়ে শোনে, হুম। আমার তো মানে বিশ্বাসও ছিল না যে এই গানগুলো এরকম ভাবে লোকে শুনবে। সারা পৃথিবী শুনছে। তো ফলে এই রাস্তাগুলো না, যেরকম ওই রাস্তাটা অতটা বেশি হাঁটতাম, হুম। আহ, এই রাস্তাটা যে এতটা বেশি হাঁটবো সেটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। ফলে প্রত্যেকটা স্টেপই যখন যখন যা যা হয়েছে, উম, আমি জানি না, মানে কোনো না কোনো ভাবে সেই জায়গাটা একটা জায়গায় সত্যি লোকজন সেটা অ্যাকসেপ্ট করেছে। হুম। আজ অনিন্দ হ্যাঁ যেরকম বিদেশে যখন গিয়ে আমি করি, মূলত করি হুম। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলোই হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ তো সেটা তো সম্পূর্ণ নতুন ফরম্যাট। সেই একদম। ফরম্যাটটায় কি চেষ্টা করি আমি, বাকি বাকি জিনিসগুলো করেও যা চেষ্টা করছি সেটাই করি। সেটা হচ্ছে ওই সংযোগটা, হুম হুম ওই বন্ধুত্বটা পাতাবার চেষ্টা করি। হুম যে একটা লেখা পড়ি, হুম একটা গান যদি গাই, তাহলে সেই গানটা আজকে তোকেও যেরকম আমি একটা গল্প বলছি অফিস টাইমে, সেখানে গল্পটা একটু বলি। একদম একদম। বা কারোর যদি কিছু জানার আগ্রহ থাকে, আমি দেখি এখন প্রচুর মানুষের অজস্র প্রশ্ন হ্যাঁ আমাদের কাজকর্ম গিয়ে, হ্যাঁ 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 সেটা তারা জানুক, জানার পর গানটা শুনুক। হুম। আমার মনে হয় সেটা হলে না গানটাও একটা অন্য মর্যাদা পায়। কোনো মর্যাদা নেই। আমি তখন আমি যেরকম আমার একটা স্বপ্ন ছিল যে কনসার্ট করব, হাজার হাজার লোক আসবে। তো এরকম কনসার্ট তো প্রচুর করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ যে হ্যাঁ মাঠ, প্রচুর। সেখানে 40,000 লোক। হুম। আজকে ওই যে মেলাগুলোয় গান গাইতে গেছি, সেখানে 25,000, প্রচুর। 30,000, রাস্তা আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ 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 এটা আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হুম। এটা এটা নিয়ে আমার আলাদা করে আর হ্যাঙ্কারি হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ এখন আমার যেটা দরকার, আমি চাই আমি 100 লোককে গান শোনাবো, বুঝতে পারছি। আমি অল্প লোকের সঙ্গে কথা যেটা বলবো। হয় ন্যাচারালি। আমার পছন্দের যারা মানুষ তাদের সঙ্গে আমি থাকবো। ন্যাচারালি আমার বেঁচে থাকাটা যেন মিনিংফুল। মিনিংফুল হয়। আমার আমার ইভেন্টফুল হওয়ার থেকেও মিনিংফুল হওয়াটা অনেক বেশি জরুরি। চমৎকার চমৎকার অনিন্দ্যদা, চমৎকার। আমরা শেষ করবো শুধু টালোবাসাটা, যেহেতু তোমাদের শেষ একটা অ্যালবাম, সেটা একটু না না ধরাটা ডকুমেন্টেশনের জায়গা থেকে ঠিক হবে না। অনেকদিন পর চন্দ্রবিন্দু অ্যালবাম করলো, এবং তোমার নামটা মানে তোমার দেওয়া নামেই হলো টালোবাসা, এবং অসম্ভব সুন্দর সুন্দর গান আমরা শুনলাম। আমি বলছি যে সেইখানে অনেকে অনেক গানের কথা বলছে। আমার কাছে তোমার প্রেমের গানটা অসম্ভব সুন্দর লেগেছে। ওই তোর আমার মধ্যে কোন একটু থাকে গোপন, বাকিরা কিছুই জানে না। এগেইন ওই ম্যাজিকটা পেলাম, যেটা তোমার আবহমান প্রেমের গানে থাকে। যখন মন শুনেও যেরকম মনে হয়েছিল, সবাই মন জানে, এটাও হয়তো আরো মানুষ শুনবেন। ওই ম্যাজিকটা কিন্তু সাটল ম্যাজিক, যেহেতু তুমি বললে তার জাদুঘরের কথা বললে, অসম্ভব সুন্দর লেগেছে টালোবাসা। চন্দ্রবিন্দু নয়ও কিন্তু আমার খুব প্রিয় অ্যালবাম। তুমি যদিও বলো যে ওটা অতটা মানুষ শোনেনি, এখন আস্তে 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 শুনছে। নয় আমি দেখছি যে আস্তে আস্তে মানুষ নয়কে ফিরে শুনছে, ফিরে শুনছে। নয়ের গানগুলো নিয়ে কথা হ্যাঁ, বলছে। হ্যাঁ, হ্যাঁ। মুহূর্তরা নয়ের গান, মুহূর্ত নয়ের গান, বা সকালের আলো তুমি নয়ের সকালের আলো গান, নয়ের গান। মানে একদমই একদমই একদমই। তোমার মানে ভবিষ্যৎ, একটা তো ছবির কথা বললে, আর কয়েকটা প্রজেক্টের কথা যদি একটু বলো। তুমি একটা বললে যে তুমি নিজের মতো করে কিছু কাজ করতে চাইছো, যেটা কিন্তু কিরকম কিছু কি শিডিউল আছে, মানে কিছু গানের কথা বা কিছু অনুষ্ঠানের কথা কি আছে, মানে যেরকম ভাবে তুমি ভেবেছো এটা করবেই আর কি সামনে, বা কিছু লেখার কথা, বই প্রকাশের কথা? তুমি যেমন প্রকাশে মানে অকিঞ্চিত বেরোবে, অকিঞ্চিত বেরোবে সামনে। হ্যাঁ, হ্যাঁ। মানে অনেকগুলো ডিউ হয়ে রয়েছে, ফলে একাধিক অকিঞ্চিত সামনে বেরোবে। আর সেদিক থেকে দেখতে গেলে নতুন লেখালেখির ক্ষেত্রে ওই চিত্রনাট্য লিখছি যেটা ছবির জন্য, সেটা করব। ইচ্ছে আছে ওপেন টি বায়োস্কোপের একটা ওই কফি টেবিল বুক তৈরি করা, খুব ভালো। মানে যেটা ওই ছবিটার স্টিলস দিয়ে এবং তার সাথে স্ক্রিপ্টটাকে নিয়ে। আমার মনে হয় যে ওটার অনেকেরই খুব মানে অনেকের আবেগ জড়িয়ে ওটা, ওটা হাতে পেলে খুব খুশি হবে। আমি দেখি যে এটাকে একটু কেটে কুটে করি। চন্দ্রবিন্দুর লিরিক বুক, যেটা বহু বছর ধরে ডিউ কিন্তু হয়ে উঠছে না, দারুণ, হ্যাঁ, সেটাকে আমরা তৈরি করার চেষ্টা করব। আর এখন ইচ্ছে করছে একটা কোনো বড় লেখায় হাত দিতে, কিন্তু এত লেখার এমনি চাপ রয়েছে, সেটা কখন বসবো বুঝতে পারছি না। ফিকশন লিখতে ইচ্ছে করছে। ফিকশন লিখেছো আগে? লিখেছি, একাধিক উপন্যাস লিখেছো, একদিন ব্যাপী লিখেছো, আরো নানান উপন্যাস, ছোট গল্প লিখেছো, তুমি প্রতিদিনে অজস্র ছোট গল্প লিখেছো। অনেক অনেক ধন্যবাদ অনিন্দ্যদা, তুমি এতটা সময় দিলে এত ব্যস্ততার মধ্যে। এবং সত্যি বলছি, আবার ফিরে যাচ্ছিলাম বারবার করে প্রতিদিনের ওই ঘরটায়, কলেজের যাদবপুর ওইটির গ্রিন রুমে। হ্যাঁ, ওই প্রত্যেকটা মুহূর্তে ফিরে ফিরে আবার তোমার সাথে আমার বয়সটাও দেখছিলাম, এবং সত্যি আজকের দিনটার জন্যই এটা বারবার করে ফিরে দেখা। এই ম্যাজিক গুলো যেন অনিন্দ্যদা তুমি আরো আমাদের দাও, আমরা এটাই চাইবো।
আর সঙ্গে সঙ্গে চাইবো আমাদের ওই ছোটবেলার যে অনিন্দদা আর কি, যার হাত ধরে আমাদের জীবনটা শুরু হয়েছিল, এই সব কিছু গান শোনা, সিনেমা দেখা, সেই দাদাটাকেও আবার বারবার করে কিন্তু এত ব্যস্ততার মধ্যে একটু ফিরে পেতে বারবার চাইবো আর কি, এটুকুই আমি তো অনুরোধ। এখানেই আছি, আমি আছি একই রকম ভাবে বেঁচে আছি, ফলে সে দরজা সবসময় খোলা। আর আমারও যেরকম তোরও সত্যি এতগুলো বছর আমায় দেখছিস, তোর কতগুলো চেহারা বা কতগুলো সত্যি সত্যি সেরকম আড্ডা মনে আছে, একই রকম ভাবে আমার মনে আছে প্রথম যখন তোদের দলবল গান শুনতে এলো, তোর চেহারাটা যে ওই যে একটা বাঙালি কিশোর, তার চেহারা, যে একটা নতুন কবিতা পড়তে চায়, যে একটা নতুন গান নিয়ে আলোচনা করতে চায়, বা তার জীবনটাকে সে একটু অন্যভাবে করতে চায়, পৃথিবীটাকে একটু অন্যভাবে বাঁচার এরম মানুষ আর একটু প্রয়োজন। একদম। সংস্কৃতি তোর কাছেও আজকে এতটা গুরুত্বপূর্ণ, আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ, মানে আমি বলছি সেগুলো তো আমাদের জীবনের এক একটা অভিজ্ঞতা। সেন্সিটিভিটি আর একটু বেশি করে আসুক, সংবেদনশীলতা যতটা বাড়বে তত যুদ্ধ বিগ্রহ কম হবে। বোম চারটে কম পড়ুক, বরং চারটে নতুন গায়ক আসুক, নতুন গান তৈরি হোক। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বললে, থ্যাংক ইউ অজয়, থ্যাংক ইউ, খুব খুব ভালো, খুব ভালো। দি এন্ড। থ্যাংক ইউ অজয়।